স্লাইড চলে গেছে। নেক্সট স্লাইড দেন তো। আপনার 3 নম্বর ইয়েতে তো কিছু দেখতেছি না। না ঠিক আছে। ডিউরেশন অফ প্রেগন্যান্সি এটা আমরা সাধারণত তিনটা ট্রাইমেস্টারে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, যেটা ফার্স্ট 12 উইকস কে বলবো, দেন সেকেন্ড ট্রাইমেস্টার 13 টু 28 উইকস, এন্ড লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে 29 থেকে 40 উইকস। আমি তো বলেছি যে টোটাল ডিউরেশনটা আমাদের 40 উইকস। 40 উইকস হচ্ছে আমাদের একটা টার্ম প্রেগন্যান্সি ডিউরেশন। 37 কমপ্লিটেড টু 40 উইকস, এটা ডেফিনিশন আমরা বলি যে টার্ম প্রেগন্যান্সি। সেই ক্ষেত্রে আমরা টার্ম প্রেগন্যান্সিকে তিনটা ট্রাইমেস্টারে ভাগ করি: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট 12 উইকস কে আমরা বলছি যে ফার্স্ট ট্রাইমেস্টার, 13 টু 28 উইকস এটাকে আমরা বলছি সেকেন্ড ট্রাইমেস্টার, এবং লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে 29 থেকে 40 উইকস। এখন আসি যে কি ধরনের সিম্পটম পেশেন্ট নিয়ে আসবে এবং কি ধরনের সাইন আমরা পাবো প্রতিটা ট্রাইমেস্টার ভেদে আমাদের জানতে হবে। কারণ পরীক্ষায় দেখা যায় যে পেড কেস গুলো ট্রাইমেস্টার ভেদেও থাকতে পারে, অথবা তোমাদের রিটেন কোশ্চেনও দেখা যায় যে আমরা কিছু ডিজিজ বা কিছু সিম্পটম থাকে যেগুলো স্পেসিফিক ফার্স্ট ট্রাইমেস্টারে প্রেজেন্ট করে, অথবা স্পেসিফিক সেকেন্ড ট্রাইমেস্টারে, অথবা লাস্ট ট্রাইমেস্টারে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। বা একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে, যখন তোমরা হিস্ট্রি নেবা, তোমাদের জানতে হবে যে ফার্স্ট 12 উইকস এর মধ্যে আমার কি কি ধরনের উপসর্গ নিয়ে পেশেন্ট আসতে পারে। তো ফার্স্ট এখানে সিম্পটমস যেটা আমরা দেখছি যে এখানে অ্যামনেরিয়া এটা কমন কেন হচ্ছে, কারণ দেখো এই যখন একটা কনসিভ করে পেশেন্ট, তার শরীরে ইস্ট্রোজেন এবং প্রোস্টেরন হরমোনটা কন্টিনিউ করছে। এই হরমোনের কন্টিনিউশনের জন্য কিন্তু তার অ্যামনেরিয়া হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ ফিজিওলজিক্যাল অ্যামনেরিয়া। দেন হচ্ছে আমরা মর্নিং সিকনেস, পেশেন্ট বলে যে ফার্স্টে ঘুম থেকে উঠলে তার খুব নশিয়াটা পাচ্ছে, খুব উইকনেস লাগে। এটা ম্যাক্সিমাম পেশেন্টের 50% ক্ষেত্রে প্রেগন্যান্সিতে মর্নিং সিকনেস থাকবে, বাট এটা ডিসঅ্যাপিয়ার আফটার 12 উইকস পরে কিন্তু এটা থাকে না। ম্যাক্সিমাম 6 to 8 উইকস এই সময়টায় পেশেন্ট প্রেজেন্ট করে, বাট আফটার 12 উইকস দেখা যায় এটা সাবসাইড করে যায়। নাম্বার 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন। এটা ওদের ম্যাচুরেশনের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। কেন বেড়ে যাচ্ছে? কারণ এখানে দেখা যায় যে গ্রাভিড ইউটেরাসের সাথে থাকে ব্লাডার, অনেক সময় দেখা যায় ফান্ডাসের ব্লাডার ইরিটেশনের জন্য হতে পারে। দেন হচ্ছে তোমার অসমো রেগুলেশন চেঞ্জ হয় প্রেগন্যান্সিতে, যেটা আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছিলাম যে ইউরিনারি সিস্টেমের কি কি চেঞ্জ হবে, ইলেকট্রোলাইট কি কি আমাদের চেঞ্জ হয় বডিতে ডিউরিং প্রেগন্যান্সিতে, ইলেকট্রোলাইট মেটাবলিজমে। সেখানে কিন্তু আমি স্পষ্ট বলেছিলাম যে অসমো রেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রথম দিকে 12 উইকস এর মধ্যে যদি ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন বাড়ে, সেক্ষেত্রে আমরা এটাকে প্যাথোলজিক্যাল চিন্তা করব না। এটা ডিউ টু তার অসমো রেগুলেশন জন্যই দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশনটা বাড়ছে। এটা মাথায় রাখতে হবে। যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড পেইন থাকে, যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকে, অথবা তার হচ্ছে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বাড়ছে, তার পরিমাণটা ইউরিনের ফ্রিকোয়েন্সি হচ্ছে কিন্তু পরিমাণটা কম হচ্ছে, সে ইউরিনেশন করার সময় পেইন ফিল করছে, তখন আমরা চিন্তা করবো যে ইট ইজ প্যাথোলজিক্যাল, যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিনা। আদারওয়াইজ যদি পেশেন্ট বলে যে না শুধু প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, বাট অ্যাসোসিয়েটেড নো পেইন, নো ডিসোরিয়া যেটা আমরা বলি, এটা যদি না থাকে, তখন আমরা চিন্তা করবো ইট ইজ এ নর্মাল কন্ডিশন অকার ইন দ্য প্রেগন্যান্সি। ফ্যাটিকনেস, এটা পেশেন্টের টায়ার্ডনেস থাকবে। কারণ এটা কেন হয় যে আমাদের প্রেগন্যান্সিতে এইসিজি হরমোন, যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন, যে হরমোনটার কারণেই হচ্ছে পেশেন্টের সবসময় একটা ফ্যাটিকনেস কাজ করবে, যে অল্পতে সে টায়ার্ড হয়ে যাবে বা তার কাছে খুব উইক লাগবে। এটা এই হরমোনের মানে হরমোনটা শরীরে সে এক্সেসিভ ক্যারি করার জন্য তার ক্ষেত্রে ফ্যাটিকনেসটা কাজ করছে। নাম্বার 5 হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট। ব্রেস্ট ডিসকমফোর্ট কি, এখানে ব্রেস্ট গুলো একটু ভেসেল গুলো আছে, এখানে ভাস্কুলারিটি বাড়বে ব্রেস্ট ভেসেলের সার্কুলেশনে, এবং হেভিনেস হবে। কারণ এটা নরমালি যতটুকু সাইজ থাকে, অবশ্যই প্রেগন্যান্সি এবং পেরিয়ডে দেখা যায় ব্রেস্ট সাইজ এনলার্জ হচ্ছে। কারণ এখানে যে এস্ট্রোজেন হরমোন এবং প্রোস্টেরন হরমোন দেখা যায় গ্ল্যান্ডুলার প্রলিফারেশনে এবং সিক্রেশনে প্রোস্টেরন হরমোন কাজ করবে, এবং গ্ল্যান্ডুলার প্রলিফারেশনে কাজ করবে এস্ট্রোজেন হরমোন। এই দুটো হরমোনের এক্সেসিভের জন্যই হচ্ছে কি ব্রেস্টে এনগোর্জমেন্ট হবে এবং ব্রেস্টে এনলার্জমেন্ট হবে। তখনই পেশেন্টের একটা বলবে যে একটা ব্রেস্ট ডিসকমফোর্ট, আগে যেটুকু ছিল সেটা থেকে তার ইনক্রিজ সাইজ এবং হচ্ছে তার হেভিনেসটা লাগবে, সেটা বলবে যে সবসময় একটা ব্রেস্ট ডিসকমফোর্ট বলবে। তাহলে তোমরা ইউজুয়ালি ফার্স্ট 12 উইকস প্রেগন্যান্সিতে কি কি সিম্পটম পাচ্ছ, যে একটা পেশেন্ট অ্যামনেরিক থাকবে, দেন হচ্ছে মর্নিং সিকনেস, তারপর ফ্রিকোয়েন্সি ম্যাচুরেশনে আসতে পারে, অথবা পেশেন্ট এক্সট্রিম ফ্যাটিকনেস, অথবা হচ্ছে ব্রেস্ট ডিসকমফোর্ট।
নাও তুমি এক্সামিন করে কি পাবো, মানে আমরা এক্সামিন করে কি পাই সেটাকে আমরা সাইন বলছি। যে ফার্স্ট হচ্ছে ব্রেস্ট চেঞ্জেস, যে ফার্স্ট থেকে যদি আমরা চিন্তা করি যে ব্রেস্ট কি চেঞ্জ হবে, ব্রেস্ট এনলার্জমেন্ট হতে পারে, এনগোর্জ ভেইন ভিজিবল আন্ডার দ্য স্কিন, যেটা স্কিনের নিচে অনেক ভেসেল আমরা যেহেতু ভেইন পুরো প্রমিনেন্ট হবে, যেহেতু এখানে সার্কুলেশন বেড়ে যায়, নিপলস আর এরিওলা আর মোর পিগমেন্টেড হয়ে যাবে। এটা ইজিলি অবভিয়াসলি প্রেগন্যান্সি চেইন, ব্রেস্ট চেঞ্জ, এটা মাথায় রাখতে হবে। এটা যখন তোমাদের কেস বা থাকবে তখন এটা এক্সামিন করে জিনিসটা চেক করে নিতে হবে। দেন হচ্ছে পেলভিক চেঞ্জ। পেলভিক চেঞ্জে আমি যে সাইনগুলো লিখেছি এগুলো আসলে ইম্পর্টেন্ট, এই জন্য এগুলো আমি তোমাদের গত ক্লাসেও ইলাবোরেট করে বলেছিলাম যে হোয়াট ইজ জ্যাকোমার সাইন, হোয়াট ইজ অশিয়ান্ডার সাইন, স্কুডেল সাইন, পজিটিভ হেগার্স এন্ড পামার সাইন। এগুলো আসলে একটু সহজ জিনিস। যে মোট কথা হচ্ছে আমার ভাস্কুলারিটি ইনক্রিজ হচ্ছে, আমার কোথায় কোথায় জিনিসগুলো কিভাবে পাচ্ছি। যেমন আমি যখন ভেস্টিবিউল নেক্সট যখন আমরা ভালভা ভেজিনা ফার্স্ট যখন আমরা দেখবো ইন্সপেকশনে, ভেস্টিবিউলে দেখবো যে এখানে একটা লোকাল কনজেশন হয়ে থাকবে, একটা ডাস্কি হিউ কালার চেঞ্জ লাগে, তখন এটা কেন, এটাকে তখন আমরা বলি জ্যাকুমার সাইন। এটা কোথায় হচ্ছে, এটা ভালভা এবং ভেস্টিবিউলের একটা সাইন। আর অশিয়ান্ডার সাইনটা এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেটা যখন আমরা এখানে যেহেতু সার্কুলেশন বেড়ে যাচ্ছে, ল্যাটারাল ফর্নিক্সে দেখা যায় একটা পালসেশন পাবো। আমরা যখন পার ভেজানাল এক্সামিনেশন করব ল্যাটারাল ফর্নিক্সে, মানে আমরা যখন কি বলি যে সার্ভিক্স যখন ভেজানাতে ইন্ট্রোডিউস থাকে, তখন সার্ভিক্সের জন্য যে আমরা ভেজানার যে পোর্শনটাকে অ্যান্টেরিয়র ফর্নিক্স, পোস্টেরিয়র ফর্নিক্স টু ল্যাটারাল ফর্নিক্স ভাগ করি, ঠিক না? এটা একটা ডিপ্রেশন which lies the which present in the cervix and the vagina। তাহলে এই যে ডিপ্রেশন গুলো হচ্ছে, যে সার্ভিক্সের সামনেকে আমরা বলছি অ্যান্টেরিয়র ফর্নিক্স, পেছনটাকে বলছি পোস্টেরিয়র ফর্নিক্স, সার্ভিক্সের দুই সাইডকে আমরা বলছি দুটো ল্যাটারাল ফর্নিক্স, একটা রাইট একটা লেফট। তো এই ল্যাটারাল ফর্নিক্স গুলোতে যখন ইনক্রিজ ভাস্কুলারিটি বেড়ে যাবে, আমরা একটা পালসেশন ফিল করি ভাজিনাল এক্সামিনেশন করার সময়, তখন সেটাকে আমরা বলি অশিয়ান্ডার সাইন। ওকে, তাহলে নেক্সট হচ্ছে গোডাল সাইন্স। গোডাল সাইন্সটা দেখো, এটা হচ্ছে সার্ভিক্সের যখন সার্ভিক্সের কালারটা ব্লুইশ কালারেশন হবে ডিউ টু দ্য এক্সেসিভ ভাস্কুলার কনজেশনের জন্য, তখন সেটাকে আমরা বলছি সার্ভিক্স। এটা কিন্তু চেঞ্জটা কোথায়, সার্ভিক্স, এটাকে তখন আমরা বলছি গোডাল সাইন্স। আর হেগার্স এন্ড পামার সাইন দুটোই আমরা ইউটেরাসের জন্য বলছি স্পেসিফিক। আমরা যখন দেখবো যে ফান্ডাসটা গ্রোয়িং হচ্ছে, বেবিটা যখন একটা ফিটাস ইমপ্ল্যান্ট হয় ইউটেরাসে, পোস্টেরি ওয়ালে ইমপ্ল্যান্টেশনটা হয়, ধীরে ধীরে যখন এটা গ্রোয়িং হয়, তখন দেখা যায় কি যে ফান্ডাসটা আমার এনলার্জ হচ্ছে, কিন্তু লোয়ার সেগমেন্ট মানে আপার সেগমেন্টটা কন্টিনিউয়াসলি বাড়ছে, কিন্তু লোয়ার সেগমেন্টটা সেভাবে আমাদের বাড়ছে না, কারণ আপার সেগমেন্টে যে পরিমাণ মাসকুলার পোর্শন থাকে লোয়ার সেগমেন্টে সেটা থাকছে না। তো যার তো হচ্ছে পলিফারেশন বলো, হাইপারপ্লাসিয়া বলো, সবকিছু আপার সেগমেন্টেই হচ্ছে। আপার সেগমেন্ট অফ দ্য ইউটেরাস যখন যেভাবে বাড়ছে, লোয়ার সেগমেন্ট সেভাবে বাড়ছে না। এবং সার্ভিক্সটা দেখা যায় একটা ফর্ম স্ট্রাকচার। আমরা যখন এটা বাই ম্যানুয়াল এক্সামিনেশন করব, তাহলে আমার একটা হাত থাকতেছে ইন্টারনালি, একটা হাত থাকতেছে আমার বাইর থেকে অ্যাবডোমেনে, তখন আমরা দেখবো যে বডি এবং সার্ভিক্স এর মাঝখানে একটা এমটি স্পেস পাচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ হেগার সাইন। আর পামার সাইনটা হচ্ছে যে এখানে আমরা যদি পালসেশন পাই, তখন সেটাকে আমরা বলছি পামার সাইন। তাহলে আমরা আবার বলছি, পেলভিক চেঞ্জের মধ্যে আমরা জ্যাকুমার সাইনটা পাবো, ভেস্টিবিউলের মধ্যে অশিয়ান্ডার সাইনটা পাবো আমরা হচ্ছে ল্যাটারাল ফর্নিক্সের পালসেশনের জন্য, গোডাল সাইনটা আমরা পাচ্ছি সার্ভিক্সের ব্লুইশ কালারেশনের জন্য, হেগার্স এন্ড পামার সাইনটা পাচ্ছি আমরা ইউটেরাসে বডিতে, মানে ইউটেরাস বললেই হবে। আবার নেক্সট হচ্ছে আমরা বলি যে এনলার্জমেন্টটা, এটা আমরা ইন্টারনাল এক্সামিনেশন করে একদম ফ্রম দ্য বিগিনিং 12 উইকস এর মধ্যে কিভাবে বুঝবো। যখন আমরা দেখি যে সাইজটা একটা হ্যান্ডস এগ সাইজ হয়, তখন আমরা সেটা বলি যে 6 to 8 উইক সাইজ। আর যখন এটা একটা অরেঞ্জ শেপ হয়, তখন 8 উইকস আমরা বলি। আর যখন দেখা যায় একটা ছোট্ট টেনিস বল সাইজ হয়, তখন ওইটা দেখা যায় 10 উইকস এর মতো। এবং যখন একটা ফিটাল হেড সাইজ হয়, তখন সেটা 12 উইকস এর মতো। এটা আসলে কি, এটা আমাদের বোঝার জন্য এভাবে এখানে মেনশন করা আছে, যে আমরা ওইভাবে যদি পারসেপশনটা রেডি করে রাখি মনের মধ্যে, তাহলে আমরা যখন ভেজাইনাল এক্সামিনেশন করব, সাইজটা দেখে আমরা তখন আনুমানিক গেস করতে পারবো যে পেশেন্টের প্রেগন্যান্সিটা কত উইকস এর। এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারনাল এক্সামিনেশন, কারণ আমরা সাধারণত যেহেতু ইউটেরাস একটা পেলভিক অর্গান, সেটা যখন ধীরে ধীরে এনলার্জমেন্ট হবে, যখন আমরা এটা অ্যাবডোমিনাল অর্গান হিসেবে পাবো, সেটা পেতে আমাদের 12 উইকস লাগবে পার অ্যাবডোমিনে পালপেবল হতে। 12 সপ্তাহ লাগবে আমার অ্যাবডোমেনে পালপেবল হতে। আমি যখন অ্যাবডোমেন এক্সামিন করব, 12 সপ্তাহ ক্রস না করলে আমি কখনো পালপেবলি ইউটেরাস পাবো না একটা প্রেগন্যান্ট লেডি।
সেই ক্ষেত্রে বিলো 12 উইকস আমাকে ইন্টারনাল এক্সামিনেশন করে কনফার্ম হতে হয় যে আইদার শি ইজ প্রেগনেন্ট কিনা। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, ন্যাচারালি আমরা সাধারণত পিবি এক্সামিনেশন করি না ফর কনফার্ম অফ দ্য প্রেগনেন্সি, বাট এই ধরনের সাইনগুলো আমাদের জানতে হবে কখনো কোনো কনফিউশন কেসে। তখন আমাদের আমাদের ইন্টারনাল এক্সামিনেশন করে আমাদের ধারণা নিতে হবে যে এটা আসলে সাইজটা কতটুকু। তাহলে আমি বললাম যে এটা এনলার্জমেন্টটা ভ্যারিজ করবে হ্যান্ডস এক্স টু মিডিয়াম সাইজ অরেঞ্জ শেপ। মানে এখানে হ্যান্ডস এগ হলে আমরা কত উইকস বলছি, অরেঞ্জ শেপ হলে একটা অরেঞ্জের সাইজ হলে কত উইকস, দেন একটা টেনিস বল সাইজ হলে কত উইকস। মানে এটা হচ্ছে কি আমাদের একটা পারসেপশন যে আমরা পিপি এক্সামিনেশন করে ইউটেরাসটা বাই ম্যানুয়ালি আমাদের কাছে মনে হচ্ছে অতটুকু সাইজ, তখন আমরা বলতে পারি যে এটা এত উইকস প্রেগন্যান্সি ক্যারি করছে। এবার আসলে কিছু ইনভেস্টিগেশন আমরা সাধারণত ফার্স্ট 12 উইকসে কি ইনভেস্টিগেশন করি। একটা ইনভেস্টিগেশন দেখো, আমি এখানে অনেক কিছু দিয়েছি কিন্তু এটা তোমাদের ভাইবা বোর্ডেও লাগবে না, এটা তোমাদের রিটেন কোয়েশ্চেনও আসার সম্ভাবনা কম। জাস্ট মানে জেনে রাখার জন্য, মানে জানার জন্য জানা, কিন্তু এটা তোমাদের মুখস্থ করতে হবে না। শুধু তোমরা মাথায় রাখবে যে আমরা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করি, তো অনলি ওয়ান টেস্ট আইদার শি ইজ প্রেগন্যান্ট অর নট, এটা জানার জন্য আমাদের একটাই টেস্ট, সেটা হচ্ছে আমরা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। তো ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট এটা আমরা বলেছি ইমিউনোলজিক্যাল টেস্ট ফর ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। প্রথম 12 উইকসে আসলে সে কি কনফার্ম প্রেগন্যান্ট কিনা আমাদের একটাই টেস্ট করতে হবে, সেটা হচ্ছে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। এটাকে আমরা ইমিউনোলজিক্যাল টেস্ট বলছি, এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু আমাদের কমনলি যেটা আমাদের ল্যাবে ইউজ হয় সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, যেটা হচ্ছে ইসিজি ডিরেক্ট টেস্ট যেটা আমরা বলি। এখানে আমরা কি করি যে আমরা যে ইমিউনোলজিক্যাল টেস্টের আমাদের বেসিক এইমটা কি, যে আমি যখন একটা ইউরিন স্যাম্পল নিব সেক্ষেত্রে যখন আমি অ্যান্টি সেরাম এসিজি সেরামটা অ্যাড করব, যদি পেশেন্টের এসিজি অ্যান্টিজেন ক্যারি করে থাকে তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে অ্যাগ্লুটিনেশনটা হবে। যখন পজিটিভ অ্যাগ্লুটিনেশন হবে তাহলে আমরা বুঝবো যে সে কন্টেইন এসিজি কন্টেইন করছে এবং তার প্রেগন্যান্সি পজিটিভ। আর যদি দেখি যে না কোনো অ্যাবসেন্স অফ অ্যাগ্লুটিনেশন তাহলে সে প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ। এটা আসলে এত জটিল করে বোঝার কিছু নাই, তুমি সিম্পল চিন্তা করো যে একটা পেশেন্ট যখন প্রেগন্যান্ট হয় তাহলে কি হবে, তার শরীরে এসিজি হরমোনটা সে ক্যারি করবে। এখন আমি যখন এখানে তাকে এসিজি অ্যান্টি এসিজি মনে করেন অথবা অ্যান্টিবডিজটা আমি যখন মিক্স করব, অ্যান্টি এসিজি অ্যান্টিবডি মিক্স করলে তার যদি অ্যান্টিজেন আমার এসিজি থাকে তাহলেই তো অ্যাগ্লুটিনেশন হবে। অ্যাগ্লুটিনেশন যদি হয় তাহলে বুঝবো যে হ্যাঁ ডেফিনেটলি সে কন্টেইন করতেছে এসিজি অ্যান্টিজেনটা, সেই জন্য তার টেস্টটা পজিটিভ আসছে। আর যদি অ্যাগ্লুটিনেশন না হয় তাহলে বুঝবো যে সেটা নেগেটিভ। এটাই হচ্ছে বেসিক কনসেপশন। বাকিগুলো হচ্ছে কি তোমাদের জাস্ট জানার জন্য জানা, যে এগুলো হচ্ছে যখন আমরা দেখি যে কনফিউশন থাকে পেশেন্টের, যে ইউরিন টেস্টে অনেক সময় পজিটিভ আসলো না বা পেশেন্টের সিমটম গুলো ক্যারি করছে ওরকম, কিন্তু এত মাইনর ইসিজি লেভেল আমার 0.05 বা 0.01 এগুলো ডিটেক্ট করার জন্য তখন আমাদের এই এলাইজা, তারপর হচ্ছে এফআইএ, আরআইএ, আরএমএ টেস্ট গুলো দরকার, আদারওয়াইজ এগুলো দরকার হয় না। একটাই টেস্ট তোমরা শিখবে, সেটা জানবে, ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। এখন এটা তো ইনভেস্ট ল্যাবে করার জন্য, পেশেন্টকে তোমরা কি মানে আমরা কি অ্যাডভাইস করি, পেশেন্টকে আমরা বলি যে আপনি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠবেন, সকালবেলা যে প্রথম যে প্রস্রাবটা হবে একটা পরিষ্কার পাত্র আগে ধুয়ে রাখবেন, একটা মেডিসিনের বোতল হোক বা কিছু সেটা আগে থেকে সে পরিষ্কার করে রাখবে। সেই ফার্স্ট ঘুম থেকে ওঠার পরে যে ফার্স্ট যে ইউরিনটা সেটা সেখানে নিবে, আর যে স্ট্রিপ পাওয়া যায় বাজারে সেই স্ট্রিপটা সে ওখানে রাখবে। যদি ওখানে দেখা যায় দুটা দাগ আসে ওখানে, তাহলে আমরা বলি যে সে প্রেগনেন্ট। আর যদি দেখা যায় যে না ওখানে সিঙ্গেল দাগ বা কোনো কিছু আসে না, তখন আমরা বলি যে সে প্রেগনেন্সি না। তাহলে পেশেন্টকে আমরা শিখাই দিই যে ফার্স্ট মর্নিং এ যেটা ক্লিন ক্যাচ একদম ক্লিন ফার্স্ট ইউরিনটা সে ওখানে নিবে, নেওয়ার পরে সে জাস্ট ওই স্ট্রিপটা ইনসার্ট করবে এবং সে ওয়েট করবে। করার পরে যদি ওখানে দেখা যায় যে দুটো দাগ আসে তাহলে সে আমরা বলি যে সেটা ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। কিন্তু যদি দেখা যায় যে না ওই টেস্টে কোনো রকমের কনফিউশন আসতেছে, যে হয়তো দুই দাগ আসছে ক্লিয়ারলি না অথবা সে কনফিউজড, সেক্ষেত্রে ল্যাবে করতে হলে আমরা শুধু লিখে দিই ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট, আমরা আর কিছু কিন্তু লিখি না যে অ্যাগ্লুটিনেশন টেস্ট বা এই ধরনের কিছু। এটা হচ্ছে কি এটা আমাদের মানে বেসিক মেকানিজম যে কিভাবে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্টটা ল্যাবে আমাদের করা হয়, সেটার বেসিক প্রিন্সিপাল। বাট এটা কিন্তু আমরা প্রেসক্রিপশনে লিখি শুধু ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। নেক্সট হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রথম ফার্স্ট 12 উইকসে যখন আমরা আলট্রাসোনোগ্রাফি দেখি আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে একটা আলট্রাসোনোগ্রাফি দেখে ফার্স্ট 12 উইকসে আমরা কি কি জিনিস আমরা দেখবো এবং কি কি জিনিস দেখে বুঝবো যে শি ইজ প্রেগনেন্ট। তাহলে ফার্স্ট হচ্ছে জেস্টেশনাল স্যাক,
গেস্টেশনাল স্যাকটা একদম আর্লি 29 থেকে 35 ডেজ অফ গেস্টেশনে চলে আসবে, মানে তার পিরিয়ডের টোটাল ডিউরেশনে দেখা যায় 35 ডেজ এর মধ্যে এটা গেস্টেশনাল স্যাকটা আমরা দেখতে পাবো। জাস্ট একটা একটা ইকুইক একটা শেপ থাকবে, একটা ব্ল্যাক কালার শেপ থাকবে এটা ইউটেরাসের ভিতরে, যেটা মানে আমরা দেখেই সোনোলজিস্টই আমরা এটা আল্ট্রাসোনোগ্রাফিতেই আমরা মানে মেজার করে বলে দিলেন তাদের মানে ডায়ামিটারটা দেখে সেটা গেস্টেশনাল স্যাক। আর যখন আমরা ইয়ক স্যাক পাবো এটা ডেফিনেট যে সে প্রেগন্যান্সিটা ক্যারি হবে। গেস্টেশনাল স্যাক শুধু অনলি গেস্টেশনাল স্যাক থাকলে যদি কোনো ফিটাল পোর না আসে তখন কিন্তু ডাউট যে আইদার দিস প্রেগন্যান্সি ইজ কন্টিনিউ অর নট, বা আমাদের ওয়েট করতে হয়। কিন্তু যখন দেখা যায় গেস্টেশনাল স্যাক সাথে ইয়ক স্যাক থাকবে তাহলে সেটা আমরা দেখেছি এটা 5 উইকস প্রেগন্যান্সিতে আমরা পাবো। যখন 5 উইকস প্রেগন্যান্সি হবে অবশ্যই আমরা গেস্টেশনাল স্যাক এবং ইয়ক স্যাক পাবো। 6 উইকস এর দিকে আমরা ফিটাল পোল এন্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাবো, মানে কার্ডিয়াক পালসেশনটা চলে আসে 6 উইকস এর আল্ট্রাসোনোগ্রাফিতে। এবং আমরা যখন 12 উইকস হয় তখন সেখানে আমরা মেজারমেন্ট করি ক্রাউন রাউন্ড লেন্থ, মানে একদম ফিটাসের হেড টু টো পর্যন্ত যে মেজারমেন্টটা সেটাকে বলি সিআরএল, ক্রাউন রাউন্ড লেন্থ। এই লেন্থটা মেজারমেন্ট হয় তখনই আমরা বলি যে বেবিটা 12 উইকস প্রেগন্যান্সি। তাহলে দেখো এক একটা উইকসে কিন্তু এক একটা জিনিস পাবো। তোমাদের বেসিক জিনিস জানতে হবে যে কার্ডিয়াক পালসেশন কখন আসে, 6 উইকসে, বাস এটাই হচ্ছে মেইন কথা। তবে এখানে একটু ফ্যালাসি আছে যে এটা কি ট্রান্সভাইজানাল সোনোগ্রাফি নাকি ট্রান্স অ্যাবডোমিনাল। সাধারণত ট্রান্সভাইজানাল মোর সিগনিফিকেন্ট দেন দ্য ট্রান্স অ্যাবডোমিনাল, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা বেশি ট্রান্স অ্যাবডোমিনাল পছন্দ করি, কারণ ট্রান্সভাইজানাল করি না। কারণ অনেক সময় দেখা যায় পেশেন্টরা ইলিটারেট থাকে, বুঝতে চায় না, যে মনে করে যে আল্ট্রাসোনোগ্রাফিটা ট্রান্সভাইজানালে করে তারা এটা অবসান করে দিয়েছে। তো পেশেন্টের সেফটির জন্য বা পেশেন্টের কোনো যাতে পরবর্তীতে ব্লেম না দেয় সেজন্য আমরা বেশি প্রেফার করি ট্রান্স অ্যাবডোমিনাল। কিন্তু বাইরের দেশে ওরা কিন্তু ট্রান্সভাইজানাল করতে বেশি পছন্দ করে, আর ট্রান্সভাইজানালটা হচ্ছে মোর সিগনিফিকেন্ট দ্যান দ্য ট্রান্স অ্যাবডোমিনাল। ঠিক আছে? তো ট্রান্সভাইজানালে দেখা যায় যে 5 উইকসেই কার্ডিয়াক পালসেশনটা পাওয়া যায়, কিন্তু ট্রান্স অ্যাবডোমিনালে পেতে হলে 6 উইক সময় লাগে। তাহলে 6 উইকস এর আগে কোনো পেশেন্টকে বলা যাবে না যে এই প্রেগন্যান্সিটা ক্যারি করছে না বা গ্রো হচ্ছে না। 6 উইকসে তাকে কার্ডিয়াক পালসেশনটা আমরা দেখতে হবে, বা তখনও যদি না আসে তাহলে আমাদের ওয়েট করতে হবে যে অনলি জাস্ট স্যাকটা আসছে বাট ফিটাল পোল বা কার্ডিয়াক পালসেশন আসে নাই। সেই ক্ষেত্রে পেশেন্ট আমরা বলে দিতে পারি না যে না আপনার প্রেগন্যান্সিটা ক্যারি করছে না, এটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের কোনো কমেন্ট করা যাবে না। সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা 2 to 3 উইকস ওয়েট করতে বলি, দেন আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে বলি, করার পরে দেখতে চাই যে এই জিনিসটা আবার মানে ফিটাল পোলটা আসছে কিনা, কারণ এটা ভ্যারি করে। আমি বারবার একটা কথা বলেছি, দেখো ফার্টিলাইজেশন যে পিরিয়ডটা আমি বললাম যে তাদের সাইকেলটা নরমাল 28 ডেজ সাইকেল, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে একদম টাইম মতো সবকিছু আসবে, যে কার্ডিয়াক পালসেশন বলো মানে ডেট এবং মেজারমেন্ট করা বা মানে গ্র্যাজুয়ালি সবকিছু তাদের সিস্টেমেটিক ওয়েতে আসবে। কিন্তু যার সাইকেল রেগুলার না, মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার, যার দেখা যায় 2 to 3 মান্থলি পিরিয়ডটা হচ্ছে, বা যার সাইকেল ডিউরেশনটা কম, তার ক্ষেত্রে তুমি 6 উইকস আশা করতে পারো না। সেই ক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে। সেই পেশেন্টদেরকে অবশ্যই মেনস্ট্রুয়াল খুব ইম্পর্টেন্ট, যে তার সাইকেলটা রেগুলার কিনা সেটা মাথায় রাখতে হবে, এবং তাকে এটার জন্য কাউন্সিলিং করে আমাদের ওয়েট করতে হবে। হয়তো 2 to 3 উইকস পরে তাকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য আমার অ্যাডভাইস করতে হবে, কিন্তু দেরি রিপোর্ট দেখে তাকে কোনো কমেন্ট করা যাবে না। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে আমার বেসিক দুটো টেস্ট, একটা হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে সে প্রেগনেন্ট কিনা, সেটার জন্য আমাকে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করতে হবে। সেটা সে বাসায় নিজে করতে পারে ইউরিন টেস্ট, অথবা যদি কনফিউশন থাকে সে ল্যাবে আসে করতে পারে। ল্যাবের টেস্টটাকে আমরা বলি ডাইরেক্ট অ্যাক্রিডিনেশন টেস্ট, যেটা আমরা এসসিজি অ্যান্টিবডি দিয়ে টেস্টটা করব ইউরিনের সাথে, অথবা আদার্স কিছু টেস্ট সেগুলো আমার দরকার নাই। নেক্সট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি টু কনফার্ম দ্যাট শি ইজ প্রেগনেন্ট। আমাকে আল্ট্রাসোনোগ্রাফি করে কি কি ফাইন্ডিং দেখবো, আমি গেস্টেশনাল স্যাক দেখবো, গেস্টেশনাল স্যাক ইয়ক স্যাক দেখবো, ফিটাল পোল কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখবো, এই জিনিসগুলো। এবং আপ টু 12 উইকস পর্যন্ত, যেহেতু আমি ফার্স্ট সেমিস্টার বলছি, আপ টু 12 উইকস পর্যন্ত আমরা সিআরএলটা দেখবো, ক্রাউন রাউন্ড লেন্থ। তাহলে এই দুটো যে বেসিক টেস্ট হচ্ছে আমাদের ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি, টু ডায়াগনোসিস বা কনফার্ম করার জন্য। বাট আদার্স কিছু টেস্ট আছে সেগুলো না, আমি জাস্ট প্রেগনেন্সিটা ডায়াগনোসিস টেস্টটাকে তোমাদের যোগ দিচ্ছি। তাহলে একটা হচ্ছে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, সেকেন্ড হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন। এখন আল্ট্রাসোনোগ্রাফি বলে চুপ করা যাবে না, দুইটা কথা বলতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি অফ, তুমি যদি ইউরিন টেস্ট কনফার্ম থাকো যে সে প্রেগনেন্ট, তাহলে তুমি লিখবে যে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল। আর যদি তুমি ইউরিন টেস্টে কনফার্ম না থাকো, সে জানে না যে ইউরিন টেস্ট করে নাই, কিন্তু তোমার সিমটম দেখে মনে হচ্ছে যে তার নসিয়া আছে, ভমিটিং আছে, উইকনেস লাগছে, তার অ্যামনোরিয়া আছে, ফার্স্ট হচ্ছে অ্যামনোরিয়া আছে, তার ভমিটিং আছে, তার এই ধরনের উপসর্গ আছে, কিন্তু সে এখন জানে না যে সে প্রেগনেন্ট কিনা, কিন্তু সে আলট্রা চায়, সেই ক্ষেত্রে তোমাকে কমেন্ট লিখতে হবে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন।
তুমি তো কনফার্ম জানো না সে প্রেগনেন্ট কিনা, তখন আমাদের লিখে দিতে হবে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন। এটা অবশ্যই অবশ্যই মেনশন করতে হবে, কারণ তুমি শুধু আল্ট্রাসোনোগ্রাফি লিখলে সোনোলজিস্ট বুঝবে না তুমি কি হোল অ্যাবডোমেন চাচ্ছ, তুমি কি লোয়ার অ্যাবডোমেন চাচ্ছ, না তুমি কি চাচ্ছ। মেনশন করে স্পেসিফিক লোকেশন বলে দিতে হবে। আর যদি সে প্রেগনেন্সি টেস্ট করে তোমার কাছে আসে যে হ্যাঁ প্রেগনেন্সি টেস্ট করে আসলো, তার সব ধরনের সিমটম আছে, সেটা পজিটিভ বলে এবং টেস্টও পজিটিভ, সেক্ষেত্রে সে আলট্রা চায়, তখন দেখবা ক্লিয়ারলি যে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল। তাহলে আমাদের লেখার সময় এবং বলার সময় ইনভেস্টিগেশন অবশ্যই সেভাবে আমাদের মেনশন করে বলতে হবে, না হলে পেশেন্টের জন্য প্রবলেম, যিনি সোনোলজিস্ট তার জন্য প্রবলেম। এতক্ষণ গেল ফার্স্ট ট্রাইমেস্টার, এখন আসি আমরা সেকেন্ড ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টারটা আমরা ভাগ করছি কি উইকসে। আমরা অলওয়েজ প্রেগনেন্সিতে কিন্তু উইকসে বলি, মান্থে আমরা বলি না ডিউরেশন গুলো। এটা ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড যে আমরা অলওয়েজ আমাদের উইকস এর ডিউরেশনটা বলতে হয়। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার যদি বলি এটা কত ডিউরেশন, এটা 13 to 28 উইকস পর্যন্ত আমরা বলবো সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে প্রতিটা ট্রাইমেস্টার আমি বলেছি যে কিছু নিউ কিছু ধর সিম্পটম থাকে, সাইন থাকে, সেটা বুঝতে হবে। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টার দেখো, যেটা আমি বললাম যে এক্সেপ্ট অ্যামনিউরিয়া অল দ্য প্রিভিয়াস সিম্পটম ডিসঅ্যাপিয়ার। দ্য প্রিভিয়াস সিম্পটমস আমি কি কি বলেছিলাম, যে এখানে ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন, ফ্যাটিক, তারপর হচ্ছে তোমার যে মর্নিং সিকনেস, এই জিনিসগুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। কিন্তু দেখো অল দ্য প্রিভিয়াস সিম্পটমস ডিসঅ্যাপিয়ার। আমি আগে বলেছি শুধু অ্যামনিউরিয়া তো পারসিস্ট করবে, যেহেতু সে প্রেগন্যান্ট সে অ্যামনিউরিক থাকবে, কিন্তু আদার্স যে সিম্পটম গুলো ছিল ফার্স্ট সেমিস্টারে, তার মর্নিং সিকনেস, তার ফ্যাটিকনেস, তারপর হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন, এই জিনিসগুলো কিন্তু তার ডিসঅ্যাপিয়ার করছে। এখন তার জন্য কি আসতেছে নিউ, নিউ আসতেছে কুইকেনিং। এটা কুইকেনিংটা হচ্ছে কি যে পেশেন্টের ফিলিং অফ পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট, সে সে বুঝতেছে সে একটা বেবি ক্যারি করতেছে, বেবির যে মুভমেন্টটা হচ্ছে সেটা সে পারসিভ করতে পারছে, সেটাকে আমরা বলছি কুইকেনিং। যে এক কথা বাংলা যদি বলি বাচ্চা নড়াচড়া, সে যে বাচ্চা নড়াচড়াটা যদি ফিল করতে পারছে, সেই পারসেপশনটাকে বলছে কুইকেনিং। দ্য ফিলিং অফ পারসেপশন অফ ফিটাল মুভমেন্ট, সেটাকে আমরা বলছি কুইকেনিং। এটা সাধারণত নালিপ্যারাসের 18 উইকসে আসে, আর মাল্টিপ্যারাসে দেখা যায় যে 2 উইকস আর্লিয়ার আসে। কারণ মাল্টিদের হচ্ছে কি, তারা তো আগেই জানে যে সে আগে প্রেগনেন্ট হয়েছে, তার বেবির মুভমেন্টটা কেমন হবে। তো দেখা যায় ওদের ক্ষেত্রে একটু আর্লি 2 উইকস আগে আসে নালিপ্যারাসে। যে ফার্স্ট টাইম প্রেগনেন্সি, তার ক্ষেত্রে 18 সপ্তাহে সে বুঝতে পারে যে তার বেবিটা মুভ করছে, সে বুঝতে পারে যে তার বেবি এখন মুভমেন্ট করছে। কিন্তু মাল্টিদের কাছে একটু 2 উইকস আর্লিয়ার আসে। আর হচ্ছে কি যে প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য লোয়ার অ্যাবডোমেন বাই দ্য গ্রোয়িং ইউটেরাস। আমাদের যে গ্র্যাজুয়ালি তো লোয়ার অ্যাবডোমেনটা এনলার্জ করবে, এখানে নেভার ইজ এ ডিস্টেনশন। পরীক্ষায় সবসময় স্টুডেন্টরা ভুল করে যে ডিস্টেনশন অফ অ্যাবডোমেন, কখনো ডিস্টেনশন বলা যাবে না, অলওয়েজ এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট, কারণ ডিস্টেনশন বলতে আমরা বুঝি যে এটা হয়তো কোনো গ্যাসিয়াস ডিস্টেনশন বা কোনো টিউমারের কারণে বা কোনো কিছু না, সেক্ষেত্রে তোমাকে এনলার্জমেন্ট কথাটা মাস্ট মেনশন করতে হবে, নেভার সে অর ইউজ ডিস্টেনশন। সাইন কি কি আসে দেখো এখানে, আমি এক্সামিন করে কি পাবো। ওখানে দেখো ফার্স্ট সেমিস্টারের ব্রেস্টে আমরা শুধুমাত্র দেখলাম যে এনলার্জমেন্ট হচ্ছে বা যে কালার চেঞ্জ, যে আমরা প্রমিনেন্ট ভেইন গুলো পাচ্ছি। কিন্তু এখানে আরেকটু সেকেন্ড সেমিস্টার দিয়ে গেলে পেশেন্ট আরেকটু ব্রেস্ট চেঞ্জ কি হচ্ছে, যে এখানে ওর পিগমেন্টেশন অফ প্রাইমারি অ্যারিউলা এবং প্রমিনেন্স অফ মন্টেগমেন্টস টিউবারকল, যেটা আমি আগের লেকচারে বলেছি যে সেকেন্ডারি অ্যারিউলা গুলো তৈরি হয়, যে তোমার নিপলের পাশে যে ডার্ক কালো এরিয়াটা থাকে, ওখানে দেখবা যে উঁচু উঁচু অনেক প্রমিনেন্ট টিউবারকুলার মতো মনে হবে, জিনিসগুলো প্রমিনেন্ট হবে। এগুলো কেন হয়, এক্সেসিভ তোমার হচ্ছে যখন ব্রেস্ট ফিডিং এর জন্য মেমারি ল্যাকটিমাল ডাক্ট গুলো যাতে প্রমিনেন্ট হয়ে ফিডিং এর সময় বাচ্চা যেন বেশি পায়, এই টিউবারকুল গুলো দেখা যায় অনেক বেশি প্রমিনেন্স হয়ে তৈরি হয়। এটা জাস্ট প্রেগনেন্সিতে হবে, পিরিয়ডে, আফটার দ্যাট এটা আবার রিকেস আগের মতো যাবে, তবে ফুললি হয় না, আগের মতো কন্ডিশনটা চলে যায়। তাহলে এখানে তোমার মাথায় রাখতে হবে যে মন্টেগমেরি টিউবারকুলস গুলো প্রমিনেন্স হবে, সেকেন্ডারি অ্যারিওলা আসবে এবং কলোস্ট্রাম ফর্মেশন হওয়া তৈরি হবে এই সেকেন্ড ট্রাইমেস্টার থেকে। কলোস্ট্রাম খুবই ইম্পর্টেন্ট একটা সিক্রেশন, যেটা বেবির জন্য খুব ইম্পর্টেন্ট ইমিউনিটি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখানে এভরিথিং প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং হচ্ছে তোমার আর মানে অল নিউট্রিশিয়াস প্রোডাক্ট ফর্ম ইন দ্য কলোস্ট্রাম, যেটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটাই কিন্তু তৈরি হবে 13 to 28 উইকস, মানে 13 উইকস থেকে এটা ফর্মেশন শুরু করবে। এটা হচ্ছে ব্রেস্ট চেঞ্জ।
নাও অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি কি চেঞ্জ আমরা বলছি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা বলেছিলাম যে লিনিয়ার নাইগ্রা এটা একটা কি একটা মানে ব্ল্যাক একটা প্রথমে 20 উইকসে এটা বেশি প্রমিনেন্ট হবে। এটা দেখা যায় সিম্ফাইসিস পেভিস থেকে এনসিফর্ম কার্টিলেজ পর্যন্ত একটা মিডলাইন একটা থিকেনিং একটা আমরা স্ট্রায়া পাবো, যেটাকে আমরা বলছি লিনিয়ার নাইগ্রা। হ্যাঁ, এটা তোমরা 20 উইকসে হচ্ছে মোর প্রমিনেন্ট হবে। এছাড়া কিছু স্ট্রায়া থাকবে অন বোথ সাইড অফ দা ফ্ল্যাঙ্কের দিকে আমরা বেশি পাই, যেটা পিঙ্ক অথবা হোয়াইট কালার হতে পারে। দেখা যায় যে মনে হচ্ছে যে তার অ্যাবডোমেনের চামড়াটা ফেটে গেছে, এমন একটা ফাটা ফাটা দাগ মনে হয়, সেটা পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের মধ্যে স্ট্রায়াটা হবে, সেটা হচ্ছে ফ্ল্যাঙ্কের দিকে মোর প্রমিনেন্ট হবে। ইন্সপেকশনে আমরা দেখবো কারণ যখন অ্যাবডোমেনটা এনলার্জ হবে ডিউ টু দা গ্রোয়িং ইউটেরাসের জন্য, অ্যাবডোমেনটা আমাদের এনলার্জ মনে হবে গ্রোয়িং ইউটেরাসের জন্য, তখন দেখা যায় যে এই ধরনের স্ট্রাকচার গুলো প্রমিনেন্ট হবে, স্ট্রায়াগুলো। এবং এটা পরীক্ষা জিজ্ঞেস করে অ্যাবডোমেনটা দেখায় যে হোয়াট ইজ দিস, তোমাদের দেখতে হবে যে লিনিয়ার নাইগ্রা কোন জায়গায় থাকতেছে, আদার্স স্ট্রায়া গুলো কোন দিকে থাকতেছে, এবং এটা কত উইকস এর প্রমিনেন্ট হয় এটা মাথায় রাখতে হবে। এটা 20 উইকস এর প্রমিনেন্সি আমরা বুঝবো। তামাশা পালপেশনটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলে কি তোমাদের ক্লাসে যতটা বোঝানো যাবে, এটা বেড কেস খুব ইম্পর্টেন্ট। আমরা যখন পালপেশন করি কিভাবে আমরা ফান্ডাল হাইট আমরা বলছি কি যে প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস কি আমরা বলছি এখানে, এটা ফান্ডাল হাইট হিসেবে আমরা মেজারমেন্ট করি। যখন আমরা মেজারমেন্ট করি তখন আমরা বলি সিমফাসিও ফান্ডাল হাইট, এটা আমরা মেজারিং টেপ দিয়ে মাপি সিমফাসিও ফান্ডাল হাইট। আর যখন আমরা হাতে এক্সামিন করে দেখি একদম ম্যাক্সিমাম এনলার্জমেন্ট অফ দা ইউটেরাসের হাইটটা, সেটাকে আমরা বলতেছি ফান্ডাল হাইট। এটা আমরা সাধারণত পিভি সিম্পাইসিস থেকে দেখো আস্তে আস্তে গ্রোয়িং ইউটেরাসটা উপরের দিকে উঠবে, এবং এটা লাস্ট হচ্ছে কি এনসিফর্ম কার্টিলেজ, হ্যাঁ অতটুকু পর্যন্ত হচ্ছে যে হাইয়েস্ট, এবং নিচে হচ্ছে সিম্পাইসিস পিভিস। তাহলে আমরা যত সাইজ পাবো সেটাকে আমাদের উইকসে আমরা ভাগ করি। এটা তোমাদের বেড কেসে খুব ইজি হবে। আমি এখন বললে হয়তো জিনিসটা অতটা ক্লিয়ার হবে না, তারপর আমি চেষ্টা করতেছি ক্লিয়ারলি বোঝার জন্য। আমরা অ্যাবডোমেনকে মার্কিং করি, হ্যাঁ সিম্পাইসিস পিভিস এর লেভেল একটা ধরি, আম্বিলিকাস এর লেভেল একটা ধরি, এনসিফর্ম কার্টিলেজ লেভেল একটা ধরি, যে এই লেভেলে যখন আমরা ফান্ডাসটা ফিল করতে পারবো, পালপেট করতে পারবো, তখন আমরা কত উইকস করি। যেমন ধরো সিম্পাইসিস পিভিস লেভেলটাকে আমরা বলছি 12 উইকস, এটা 12 সপ্তাহ। যখন সিম্পাইসিস পিভিস এর লেভেলে আমরা কিছু একটা গ্লোবুলার স্ট্রাকচার আমি হাতে পাচ্ছি, মানে ইউটেরাসের পাচ্ছি, তখন সেটাকে আমরা বলি যে জাস্ট পেশেন্ট ইজ গোয়িং মানে নিয়ার 12 উইকস। 12 উইকস এইটা থেকে যখন আমরা আম্বিলিকাস ইন বিটুইনটাকে আমরা বলি 16 উইকস। 12 উইকস থেকে আম্বিলিকাস ইন বিটুইনে যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলছি 16 উইকস, 16 সপ্তাহ। মানে এতটুকু যদি আমি ইউটেরাসটা হাইট পাই, ফান্ডালাস হাইটটা পাই, তখন 16 উইকস। আর আম্বিলিকাস থেকে আমরা বলি 24 উইকস। আম্বিলিকাল সাইজ পর্যন্ত যদি ইউটেরাসের এনলার্জমেন্টটা হয়, ফান্ডাল হাইটটা পাই, তখন সেটাকে বলি 24 উইকস। আর এই আম্বিলিকাস থেকে এনসিফর্ম কার্টিলেজের ইন বিটুইনে আমরা সেটা পাই, সেটাকে 28 উইকস। এরপরে আমরা সাধারণত 4 উইকস করে করে আমরা যোগ করি, যেমন 12 সপ্তাহ, তারপর হচ্ছে আমরা 16 সপ্তাহ, তারপর হচ্ছে 22 সপ্তাহ, 24 সপ্তাহ, এভাবে করে করে আসলে আমরা সাইজের উপরে দেখে হাত দিয়ে মেজারমেন্ট করে আমরা বলে, হাত দিয়ে মানে পালপেট করে অ্যাজাম্পশন করে বলি যে এটা এখন এত উইকস ক্যারি করছে। কিন্তু অ্যাকচুয়াল মেজারমেন্টটা করলে আমরা মেজারিং টেপ দিয়ে করব, এটা তখন আমরা বলবো সিম্পাসিও ফান্ডাল হাইট সেন্টিমিটারে আমরা বলবো যে এটা এত সেন্টিমিটার কত উইকস এর সাথে করসপন্ড করছে। এটা তোমরা বেড কেসে ক্লিয়ার হবে। শুধু এতটুকু বেসিক রাখো যে পালপেশন আমরা এই সময় কি পাবো, একটা ফান্ডাল হাইট পাবো। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এটা হচ্ছে কি যে যখন পেশেন্টের মাঝে মাঝে দেখা যাবে ইউটেরাসটা একদম কন্ট্রাক্ট করলে হার্ড একটা ফিলিং হবে, আবার যখন রিল্যাক্স হবে সফট হয়ে যাবে, এটা ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। এটা নরমাল, এটা প্রেগন্যান্সিটা হবে, এটা ইউটেরাসের মাসেলের কারণে এক ধরনের কন্ট্রাকশন হয়, এটা থ্রু আউট প্রেগন্যান্সিতে থাকতে পারে। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন এটা নরমাল কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস। এই ফেনোমেননটা জানতে হবে, যেটাকে আমরা বলি ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, এটা নরমাল। পালপেশন দ্য ফিটাল পার্টস আমরা পালপেট করব, এটা সাধারণত আমরা 20 উইকসে খুব ভালোভাবে বুঝতে পারবো। আর 12 উইকস থেকে তো আমরা ইউটেরাস থেকে পালপেট করা শুরু করি, কিন্তু ফিটাল পার্টস ভালো করে বুঝতে হলে আমাদের 20 উইকসে বুঝতে হবে। ফিটাল মুভমেন্ট সেটাও আমাদের 20 উইকসে বুঝতে হয়। এক্সটার্নাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে কি যে আমরা ফ্লুইডের মধ্যে ফিটাল হেডটাকে এলিসিট করা। এটা সাধারণত যদি অ্যামনিওটিক ফ্লুইড যে ভলিউমটা যদি ভালো থাকে,
তখন আমরা যদি এক্সটার্নালি একটা প্রেসার মানে একটা ফিঙ্গার দিয়ে প্রেসার দেই, তাহলে দেখা যাবে যে একটা ফিটাল হেড থাকার জন্য আমাদের হাতে একটা পালপেবল একটা ফিটাল হেডের মতো একটা জিনিস আমি পাচ্ছি। এটা সাধারণত অ্যাবডোমিনে আমরা করি, এটাও 20 উইকসের দিকে আমরা এলিসিট করতে পারি, এর আগে পারি না। তবে যারা ওবেস তাদের ক্ষেত্রে এই ব্যালটমেন্ট টেস্টটা করা যায় না, এবং যেখানে পানির পরিমাণ অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা কম সেখানে করা যাবে না। তবে এটা নট নেসেসারি ফর এক্সাম অর তোমাদের বেড কেস, এটা দরকার হয় না। তোমাদের শুধু ফান্ডাল হাইট মেজারমেন্টটা, ফান্ডাল হাইট দেখাটা একটু ইম্পর্টেন্ট। এছাড়া আরো কিছু আমরা দেখি সাধারণত, এটা যখন আমরা এক্সামিনেশনে যাব তখন ডিটেলস বলবো। এখন তোমাদের বেসিক শুধু মনে রাখবা যে এই সময়ে সেকেন্ড সেমিস্টারে ফান্ডাল হাইট মানে গ্রোয়িং ইন্টারেস্টের জন্য আমি হাইটটা পাবো, এটা মাথায় রাখতে হবে। ফিটাল পার্সের পালপেশন পাবো, এক ফিটাল মুভমেন্ট পাবো। আর অস্কালটেশনে কি হবে যে ফিটাল হার্ট সাউন্ড অবশ্যই আমরা পাবো ফিটাল হার্ট সাউন্ড। এটা সাধারণত 18 to 20 উইকস আমরা বলি। ইন কেস অফ প্রাইমিতে আমরা 20 উইকসে বুঝি, ইন কেস অফ মাল্টিতে 18 উইকসে আমরা মানে স্টেটো দিয়ে আমরা নিজেরাই ফিটাল হার্ট সাউন্ডটা পাবো। তাহলে 18 থেকে 20 সপ্তাহে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা পাচ্ছি। এখন আসো দুটো জিনিস আমরা খুব ইউজ করি, ইটারনাল শাফল, ফিটাল শাফল। শাফল মানে কি, যে এটা একটা সাউন্ড, একটা অ্যাবনর্মাল সাউন্ড শাফলটা। এটা ইটার্ন ভেসেল গুলোতে যখন ব্লাড ফ্লো যায় তখন একটা শব্দ হয়, একটা মারমার আমরা প্রডিউসড হয়, সেটাকে বলে ইটার্ন শাফল। এটা ডিউ টু দা ইটার্ন ভেসেল অফ ব্লাড সার্কুলেশন। ইটার্ন ভেসেলে ব্লাডটা প্রবেশ করার জন্য একটা সাউন্ড আমরা পাচ্ছি, একটা মারমার পাচ্ছি, সেটাকে ইটার্ন শাফল বলি। আর ফিটাল সাফল হচ্ছে যখন আম্বেলিকাল আর্টারিতে যখন এই এক্সেসিভ যে সার্কুলেশনটা মানে ভাস্কুলার এই যে সার্কুলেশনটার জন্য একটা মারমার পাবো, সেটাকে বলি ফিউনিক অর ফিটাল সাফল। কেন বলছি, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্টের আমরা ফিটাল হার্ট সাউন্ড দেখি তখন কিন্তু ম্যাটারনাল পালসের সাথে সে কোরিলেট করবে না, কিন্তু তুমি যখন ইটার্ন শাফল দেখবা, এটা তখন এই সাউন্ডটা তোমাকে অবশ্যই মিসগাইড করবে যেটাকে ফিটাল হার্ট সাউন্ড কিনা। কারণ এটা একটা ঠাস ঠাস আওয়াজ হবে, কিন্তু ফিটাল হার্ট সাউন্ড একটা ইকোইক সাউন্ড, টক টক মানে যেটা আমাদের ইকো করলে আমাদের হার্টে যে সাউন্ডটা পাচ্ছি, এই ধরনের একটা এই অ্যাপেক্স আমাদের হার্টে যে সাউন্ড, এরকম তোমরা স্রোতের বসে দেখো ফিটাল হার্ট সাউন্ড এরকম। কিন্তু শাফলে হচ্ছে একটা গাছ, একটা ব্লাডের মধ্যে দিয়ে একটা ব্লাড যাচ্ছে, যার মধ্যে একটা সাউন্ড, সেটার মধ্যে একটা সাউন্ডটা শোনা যাবে। এটা ম্যাটারনাল পালসের সাথে করসপন্ড করবে। তুমি যদি মায়ের পালসটা হাত দাও, সাথে যদি স্থিত দিয়ে অ্যাবডোমেনে সাউন্ডটা শুনতে যাও, তখন দেখবে যে এটা খুব রিলেট করছে এই ম্যাটারনাল পালসের সাথে ইটার্ন ভ্যাসেলের এই সাউন্ডটা। এবং এটা কিন্তু অনেক সময় অনেকে ফিটাল হার্ট সাউন্ড মনে করে মিসগাইড হবে, কখনো মিসগাইড হওয়া যাবে না। কারণ ফিটাল হার্ট সাউন্ডের একটা ডেফিনিট সাউন্ড শোনা যাবে, একটা রেট থাকবে, রিদম থাকবে, কিন্তু এটা সাফলে সেটা থাকবে না। এটা কন্টিনিউয়াস একটা সাউন্ড, যেটা কোনো ধরনের রেট রিদম তুমি কাউন্ট করতে পারবে না। একটা একটা মানে কেমন জানি একটা ঢাস ঢাস একটা সাউন্ড শোনা যাবে। ফিটাল সাপোর্টটাও আছে, কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড। আমরা যখন একটা বাচ্চা লাইফ কিনা ফিটাল হার্ট সাউন্ড দেখে বুঝি। অনেক সময় যখন বাচ্চা ডেথ হয়ে যায় তখন অনেকে ইটার সাফলটাকে মনে করে যে ফিটাল হার্ট সাউন্ড, সেটা খুব ভালো করে কানে শুনতে হয়, এবং এটা বারবার শুনতে শুনতে পারসেপশনটা ক্লিয়ার হয়ে যায় যে এটা কি সাফলের সাউন্ড নাকি এটা একটা ডেফিনেট অ্যালাইভ বেবি সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড। খুবই ইম্পর্টেন্ট ফিটাল হার্ট সাউন্ড এবং ইটার সাফলটা বোঝানো। ভেজাইনাল এক্সামিনেশন আমরা কি পাবো, সেম আমি যে আগে বলেছিলাম যে স্বাভাবিক। দেখো এখানে সার্কুলেশন বেড়ে যায়, আমাদের মেইন এম হচ্ছে কি অল এরিয়াতে সার্কুলেশন বেড়ে যায়, তার মধ্যে ভালভা ভেজাইনাল হচ্ছে মোর ভাস্কুলার। তখন দেখা যায় অতিরিক্ত সার্কুলেশনের জন্য একটা ব্লুইশ কালারেশন দ্য ভালভা ভেজাইনাল সার্ভিক্স, যেগুলো আমি সাইন আগে বলেছি যে সার্ভিক্সে হলে গুডেল সাইন, ভেস্টিবুলে হলে জ্যাকুমার সাইন। এছাড়া পালসেশন পাওয়ার জন্য আমরা বলেছি অসিয়ান সাইন্স ল্যাটারাল ফর্নিক্সে। আর তাছাড়া ইউট্রাসের জন্য আমরা বলেছি হ্যাগার্স আর পামার সাইন। এগুলো মাথায় রাখতে হবে ফার্স্ট সেমিস্টারের জন্য। সেকেন্ড সেমিস্টারে আমরা শুধু যে এখানে বলি ব্লুইশ কালারেশন, কারণ আমার প্রিভিউ এক্সামিনেশন দরকার হচ্ছে না, আমি পার অ্যাবডোমেনে বুঝে যাচ্ছি যে শি ইজ প্রেগন্যান্ট এবং তার গ্রোয়িং ফিটাসটা কত উইকস এর, সেটা আমরা পার অ্যাবডোমেন এক্সামিনেশন করেই বুঝতে পারছি, ফিটাল পার্টস দেখে, ফিটাল হার্ট সাউন্ড দেখে এবং ফান্ডাল হাইট মেজারমেন্ট দেখে। ইন্টারনাল ডেভেলপমেন্ট মানে যেটা আমি এক্সটার্নালি বলেছি যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ফিটাল হেডটাকে এলিসিট করাটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট টেস্ট। এটা সাধারণত দরকার হয় না, জাস্ট জানার জন্য জানা যে আমরা যে ইন্টারনাল এক্সামিনেশন করি সেম জিনিস, যে আমি যখন অ্যামনিওটিক ফ্লুইডে আমি যখন সার্ভিক্সের ভিতরে আসে একটা প্রেসার মানে একটা জাস্ট একটা ক্লিক করব, মানে টোকা মানে একটা ক্লিক করব, ঠিক জাস্ট একটা ফিঙ্গার দিয়ে, তখন যদি এটা ফিটাল হেড হয় তাহলে পানির মধ্যে ফিটাল হেডটার একটা পারসেপশন আমরা পাবো, সেটাকে ইন্টারনাল ডেভেলপমেন্ট। এগুলো সাধারণত করা হয় না, এটা জাস্ট মানে জানার জন্য জানা।
ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টিগেশন, যে আমরা কি কি টেস্ট করব। যে আমার সেকেন্ড ট্রাইমেস্টার আসছে পেশেন্টটা, ধরো সে তোমার বুকিং ভিজিটে আসলো না, ফার্স্ট ট্রাইমেস্টার আসলো না, তোমার কাছে আসতে সেকেন্ড ট্রাইমেস্টারে, সেক্ষেত্রে সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা তো সেটা কনফার্ম যে তার ইউরিন টেস্ট করার দরকার হচ্ছে না, কারণ আমি তো পার অ্যাবডোমেন এক্সামিন করে পাচ্ছি যে তার একটা মানে আমি একটা গ্রোয়িং ইউট্রাস পাচ্ছি। সেক্ষেত্রে নেভার ইউজ ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট, বিকজ কারণ হচ্ছে তুমি তো কনফার্ম তার ফিটাল হার্টসান পাচ্ছ, অ্যাবডোমেন এক্সামিনেশন করে একটা ফান্ডাল সাইজ পাচ্ছ এবং ফিটাল পার্স পাচ্ছ, সেক্ষেত্রে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট দিতে হবে না। ইউরিন ফর প্রেগন্যান্সি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে যখন সে ফার্স্ট তোমার কাছে একটা মিস পিরিয়ড নিয়ে আসবে, একটা অ্যামনেরিয়া নিয়ে আসবে, তখন আমি ইউরিন টেস্টটা দিব। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে কখন দিব, এটা মিস পিরিয়ডে 8 থেকে 10 দিন বা 8 থেকে 11 দিনের মাথায় আমরা টেস্টটা করতে বলি। ধরো যে তারিখে তার মিসড হয়েছে সে তারিখ থেকে তাকে আরো আমরা 8 থেকে 10 দিন পরে আমরা বলি যে টেস্টটা করার জন্য। হ্যাঁ, সাথে সাথে করি না যে আজকে ডেট মিস হলো কালকে আমি তাকে ইউরিন টেস্টটা করতে বলি না। এটা মিনিমাম তোমাকে 8 থেকে 10 দিন মাথা ওয়েট করে দেন টেস্টটা করতে দিতে হবে। ঠিক আছে? তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে তো আমি তো ক্লিনিক্যালি বুঝতে পারছি যে সে প্রেগনেন্ট, সেক্ষেত্রে সে যদি আমি ইনভেস্টিগেশন বলি, আমার ইম্পর্টেন্ট হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল। আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগনেন্সি প্রোফাইল, এখানে আমি জেস্টেশনাল এজটা বুঝবো। জেস্টেশনাল এজ বোঝার জন্য আমরা সাধারণত এখানে কি কি প্যারামিটার ইউজ করছি সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ফার্স্ট সেমিস্টারে আমরা মোর অ্যাকুরেট জেস্টেশনাল এজ ডিটেক্ট করা, সেক্ষেত্রে আমরা বলেছিলাম জেস্টেশনাল স্যাক দেখবো, তারপর ফিটাল পালসেশন দেখবো এবং হচ্ছে সিআরএলটা দেখবো। কিন্তু এখানে দেখো, এখানে আর সিআরএল আসবে না, এখানে আসবে পুরো বেবিটা ফর্মড হয়ে যায়, তৈরি হয়ে যায়। তখন বেবির আমার বিভিন্ন জায়গায় জায়গায় মেজারমেন্ট করে আমাকে জেস্টেশনাল এজটা নিতে হয়। যেমন বাইপ্যারাটাল ডায়ামিটার, এই যে বেবির মাথাটা, তখন আমরা সেটাকে বাইপ্যারাটাল ডায়ামিটার বলি। যে বেবির মাথাটা যখন আমরা হেডটা যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখি, তখন আমাদের হেডের আর দুটো হেডের ডিসটেন্সটা দেখি, আউটার থেকে ইনার ডিসটেন্সটা, সেটাকে আমরা বাইপ্যারাটাল ডায়ামিটারটা আমরা মেজারমেন্ট করি। হেড সার্কামফারেন্স বলতে পারি, যে বেবির হেডের সার্কামফারেন্সটা আমরা মেজারমেন্ট করি। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এটা বেবির অ্যাবডোমেনটাকে আমরা মেজারমেন্ট করি। ফিমার লেন্থ, বেবির হচ্ছে ফিমারের লেন্থটা আমরা দেখি। তো এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটাকে বলে ফিটাল বায়োমেট্রি। এটাকে বলে ফিটাল বায়োমেট্রি। ফিটাল বায়োমেট্রির মধ্যে বললে তোমরা কি কি জিনিস বুঝবে, তখন বলতে হবে যে হ্যাঁ, বাইপ্যারাটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, তারপর অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ফিমার লেন্থ, এই জিনিসগুলোকে আমরা বলি ফিটাল বায়োমেট্রি। এবং সেটা বুঝতে যাবে 13 থেকে 28 সপ্তাহে 13 উইকস অনওয়ার্ড হচ্ছে সময় এটা করতে হবে। 13 উইকস এর পরে তোমাকে ফিটাল বায়োমেট্রি করে আমরা জেস্টেশনাল এজটা দেখি। এবং এটা বলা আছে দ্যাট ইট ইজ মোর অ্যাকুরেট when done within 12 to 20 উইকস, যখন 12 থেকে 20 সপ্তাহের মধ্যে করব তখন এটা মোর অ্যাকুরেট হয়। হ্যাঁ, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা টেস্ট আল্ট্রাসোনোগ্রাফি করি, সেটাকে বলি অ্যানোমালি স্ক্যান, মানে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত কোনো ধরনের স্ট্রাকচারাল ডিফেক্ট আছে কিনা, সেটা বোঝার জন্য যে স্ক্যানটা করে সেটাকে বলে অ্যানোমালি স্ক্যান। এটা সাধারণত করা হয় 18 থেকে 20 সপ্তাহে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা কোশ্চেন আসে, রিটেন কোশ্চেন বলো, ভাইভা কোশ্চেন বলো, বোর্ড মানে বেড কেসে বলো, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে when done anomaly scan, তাহলে বলতে হবে 18 থেকে 20 উইকস এর দিকে, 18 টু 20 উইকস এ তোমার অ্যানোমালি স্ক্যান করে। এটা মানে কি যে ইজ দেয়ার এনি কনজেনিটাল ডিফেক্ট, এটা শুধু স্ট্রাকচারাল ডিফেক্ট দেখো, কোনো মাথায় কোনো প্রবলেম হলো কিনা, হাইড্রোকেফালাস কিনা, অথবা ম্যানিঙ্গোসিল মাইলোসিল কিনা, চেস্টে কোনো ডিফর্মিটি আছে কিনা, অথবা হচ্ছে তোমার লেগে কোনো ডিফর্মিটি, ক্লাব ফুট আছে কিনা, মানে স্ট্রাকচারাল ডিফেক্ট গুলো, মানে কোনো অ্যাকন্ড্রোপ্লাসিয়া আছে কিনা, মানে বিভিন্ন ডিফেক্ট, বাট ইন্টারনাল যে ডিফেক্ট সেটা বুঝতে পারবে না। এটা শুধুমাত্র যে স্ট্রাকচারাল ডিফেক্ট সেটা তোমরা বুঝতে পারবে, বাট ক্রোমোসোমাল অ্যানোমালি বা ওই ধরনের যে ইন্টারনাল ডিফেক্ট বা মাসকুলার অ্যাবনরমালিটি সেগুলো আল্ট্রাসাউন্ডে বুঝতে পারবে না, অনলি স্ট্রাকচারাল ডিফেক্ট। তাহলে যদি আমি সামারাইজ করি যে সেকেন্ড ট্রাইমাস্টারে পেশেন্টের সিমটম কি থাকতেছে, দেখো এখানে অ্যামনোরিয়া ছাড়া আদার সিমটম গুলো পারসিস্ট করে যাচ্ছে। এটা সাথে পেশেন্টের হচ্ছে যদি আমরা চিন্তা করি যে তার শুধু নিউলি অ্যাপিয়ার করতেছে কি তার কুইকেনিং, যে সে ফিটাল মুভমেন্টটাকে বুঝতে পারছে, সেটাকে বলছি কুইকেনিং। এবং তার ইউট্রাসটা এনলার্জমেন্ট হচ্ছে, সেটা আমি এক্সামিন করে বুঝতে পারবো। পারাবডোমেনে আমি দেখা যাবে যে পেশেন্টের কিছু স্ট্রায়া পাচ্ছি আমি ইন্সপেকশনে, যে লিনিয়ার নাইগ্রা আছে কিনা, তারপর তার ফ্ল্যাঙ্কের দিকে পিঙ্ক এবং হোয়াইট কোনো স্ট্রায়া আছে কিনা,
দেন হচ্ছে তার ফান্ডাল হাইটটা, যে এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস হাইটটা আমরা মেজারমেন্ট করে দেখি। দেন হচ্ছে তার আমরা হচ্ছে ফিটাল পার্টস দেখবো, ফিটাল হার্ট সাউন্ড দেখবো, এবং হচ্ছে যে ফিটাল মুভমেন্ট, ফিটাল হার্ট সাউন্ড, এগুলো সবই কিন্তু অ্যারাউন্ড 20 উইকস। মাথায় রাখবা যে 20 উইকসে আমরা বুঝবো। ইন্টারনাল এক্সামিনেশন আমরা করতে দেই না, আদারওয়াইজ কোনো প্রবলেম না হলে শুধুমাত্র তোমাদের যে আমরা পার্টিকুলার এক্সামিনেশনটা দেই, এটা জাস্ট ইন্টারনাল এক্সামিনেশন জানা হচ্ছে কি রিটেন কোশ্চেনের জন্য, কিন্তু ভাইবার জন্য তোমাকে পার অ্যাবডোমেন এক্সামিনেশনটা সেকেন্ড টাইমস্টার থেকে কি কি পাবে এবং ব্রেস্টে কি কি চেঞ্জ হয়, সেটা যে এখানে সেকেন্ডারি অ্যারিওলা আসবে, মন্টিকুলার টিউবারকুলগুলো আসবে, কোলেস্ট্রল ফর্মেশন তৈরি হবে, সেটা হচ্ছে সেকেন্ড টাইমস্টার থেকে। আর এখানে ইনভেস্টিগেশনের মধ্যে ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট কি, যে আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল, সেটা দেখবো আমরা জেস্টেশনাল এজটা বোঝার জন্য, এবং 12 থেকে 20 সপ্তাহ হচ্ছে সবচেয়ে ভালো বোঝা যায়। এবং জেস্টেশনাল এজ বুঝতে এখানে আমরা কি কি প্যারামিটার ইউজ করছি, এখানে আমরা ইউজ করতেছি বাইপ্যারাটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স এবং ফিমাল লেন্থ। আর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে অ্যানোমালি স্ক্যান করছি, যে এটা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটার জন্য আমরা অ্যানোমালি স্ক্যান করছি। ওকে, তাহলে দেখো প্রতিটা ট্রাইমেস্টার ভেদে তোমাকে স্পেসিফিক জিনিস জানতে হবে। এখন সবকিছু খুব স্পেসিফিক হয়ে গেছে, তুমি গদবাধা সব বলতে পারবে না, সব জায়গায় সবকিছু তোমাদের গদবাধা বলা যাবে না। বি স্পেসিফিক অ্যান্সার দিতে হবে, স্পেসিফিক কোশ্চেন করবে, অ্যান্সারটাও সেটা বলতে হবে। আমি বলছি যে আমরা কিন্তু মেইন এম কিন্তু ডায়াগনোসিস, আমরা কিন্তু ইনভেস্টিগেশন ফর হোল প্রেগন্যান্সি করছি না, কারণ এখানে আমাদের আরো অনেক ইনভেস্টিগেশন আছে যে প্রেগন্যান্সি রিলেটেড কি কি টেস্ট করতে হয়, কিন্তু আমার আজকের থিমটা হচ্ছে ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি আমরা কিভাবে করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টার আমাদের হলো যে আমরা সিমটম পড়লাম, সাইন পড়লাম, কি ডায়াগনোসিসের জন্য কি ইনভেস্টিগেশন করলাম সেটা বললাম। এখন আসো নাও কাম টু লাস্ট ট্রাইমেস্টার। লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে দেখো 29 থেকে 40 উইকস, 29 টু 40 উইকস, এটা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। তোমাদের বুঝতে কোথাও কষ্ট হচ্ছে? না ম্যাম। ওকে, তাহলে আসলে লাস্ট ট্রাইমেস্টার এখানে আমি বললাম যে 29 টু 40 উইকস, এখানে আমাদের কি কি সিম্পটম থাকবে। নাম্বার 1 অ্যামনেরিয়া থাকছে, এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের এনলার্জমেন্ট মানে ইউটেরাস, গ্রোয়িং ইউটেরাসের জন্য অ্যাবডোমেনটা এনলার্জ লাগছে। দেন হচ্ছে লাইটেনিং, এই কথাটা আমি আসবো পরে, লাইটেনিং। নাম্বার 4 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশন, এন্ড দেন হচ্ছে ফিটাল মুভমেন্টস। এখন আমি লাইটেনিংটা কি, এটা হচ্ছে পেশেন্টের একটা ফিলিংস অফ পারসেপশন যে সামথিং গোয়িং ডাউন, যে সে মনে করবে যে তার কিছু একটা নিচের দিকে নেমে যাচ্ছে। এটা অ্যারাউন্ড 38 উইকস এর দিকে সে ফিল করে, যে 38 সপ্তাহের দিকে যখন ফিটাস হেডটা এনগেজমেন্ট হবে, ফিটাল হেডটা যখন তোমার সার্ভিক্স এর দিকে যাবে, মানে লোয়ার রিটার্ন সেগমেন্টে অকুপাই হয় ফিটাল হেডটা, তখন দেখা যায় মারা একটা একটা স্বস্তি বলে যে আমার মনে হচ্ছে কিছু একটা প্রেসার রিলিজ হয়েছে, মানে তার যে অ্যাবডোমেনে সে বেবিটা যে ক্যারি করতেছে সেটা যখন নিচের দিকে নামতেছে, তার ফিটাল হেডটা যখন লোয়ার রিটার্ন সেগমেন্টে যে প্লেসড হচ্ছে, তার থেকে একটা একটা ফিলিং অফ প্রেসারটা তার মানে রিল্যাক্স লাগবে, যে কিছু একটা সামথিং ইজ গোয়িং ডাউন, কিছু নিচের দিকে যাচ্ছে, তার এই যে ফিলিংসটা সেটাকে বলে লাইটেনিং, তার নিজের কাছে একটা হালকা মনে হবে, এটাকেই আমরা বলছি লাইটেনিং। এটা অ্যারাউন্ড 38 উইকস এর দিকে সেই ফিলিংটা করতে পারে, যে যখন এনগেজমেন্ট হয়। ইন কেস অফ প্রাইমিতে এটা মেইনলি হয়, প্রাইমিতেই ভালো বোঝা যায়। আর ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশন এটা কেন হতে পারে, এটা ওই যে দেখো গ্রোয়িং ইউটেরাস, ইউটেরাসের সামনে থাকতেছে ব্লাডার, তো দেখা যায় যে কন্টিনিউয়াস একটা ইরিটেশনের জন্য দেখা যায় যে বারবার তার মানে ফ্রিকোয়েন্সি অফ মেচুরেশনটা বেড়ে যাচ্ছে। এটা নরমাল হবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে তার সাথে অ্যাসোসিয়েটেড অন্য সিমটম আছে কিনা, যে তার মেচুরেশন করার সময় ব্যথা হচ্ছে কিনা পেটে, বা ইউটেরাসটা হার্ডেনিং হচ্ছে কিনা, অথবা তার মেচুরেশন করার সময় পেইন হচ্ছে কিনা। এই ধরনের সিমটম থাকলে তখন তুমি এটাকে নরমাল বলতে পারবে না, তখন তোমাকে এক্সক্লুড করতে হবে যে এটা কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে কিনা, ইউটিআই হচ্ছে কিনা। আমি শুধুমাত্র বললাম যে ঘন ঘন হবে, বাট আদার্স কোনো সিমটম থাকবে না, তখন সেটা আমরা বলবো যে নরমাল ফ্রিকোয়েন্সি মেচুরেশন এটা হবে, ডিউ টু দ্য এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, এটা ব্লাডার ইরিটেশনের জন্য বারবার তার এই সমস্যাটা হবে। ফিটাল মুভমেন্টস তো সে তো বলবে যে আমি বেবির মুভমেন্ট পাচ্ছি, তুমি যখন আসবে তখন তুমি তো প্রশ্ন করবে যে আপনার বেবির নড়াচড়াকে আপনি বুঝতে পারছেন, সে বলবে হ্যাঁ আমি আমার বেবির নড়াচড়া বুঝতে পারছি, এটা সে বলবে যে তার বেবির নড়াচড়া সে বুঝতে পারছে। না কাম টু সায়েন্স, সায়েন্সের মধ্যে এখানে কি কিউটেনিয়াস চেঞ্জ মানে কি, এখানে যে আমরা যেগুলো বলেছি, আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম কোলেজমা, যে প্রেগন্যান্সিতে মেলানিন হরমোনটা বেড়ে যায়, যার কারণে দেখা যায় যে প্রেগন্যান্ট মায়েদের অনেক ডার্কনেস ডেভেলপ করে, বিশেষ করে ফেসে এবং হচ্ছে নেক রিজনে, ফেস রিজনে একটা একটা এক্সেসিভ একটা ডার্কনেস তৈরি হয়, সেটাই আমরা কোলেজমা বলছি, যে একটা কিউটেনিয়াস চেঞ্জ হয়। এটা আফটার ডেলিভারি ওভারকাম হয়ে যায়, যেহেতু হরমোনটা চলে যায় তখন এটা প্রবলেমটা হয় না। এই ধরনের অনেক সময় দেখা যায়
অনেক ফেয়ার লেডি একটু ডার্কনেস তৈরি হয়ে যায়, বিশেষ করে স্পেসিফিক কিছু জায়গায় যে ফেসের দিকে, তারপর হচ্ছে ওভারহেড হেডের দিকে এবং হচ্ছে নেকের দিকে একটা ধরনের ব্ল্যাকিশ একটা অ্যাপিয়ারেন্স আসে। ফান্ডাল হাইট, এটা তো আমি আসলে এগুলো আমি সবই সেকেন্ড ট্রাইমেস্টারে আলোচনা করেছি। ফান্ডাল হাইট আমরা কিভাবে মেজারমেন্ট করব, কত উইকস থেকে আমরা পাওয়া শুরু করব, এবং যখন আমরা মেজারমেন্ট করি তখন বলি আমরা সিম্পাশিও ফান্ডাল হাইট, এবং সেটা সেন্টিমিটারে আমরা মানে উল্লেখ করি। আর যখন আমরা হাত দিয়ে এক্সামিন করি তখন সেটাকে আমরা ফান্ডাল হাইট বলি। সিম্পাশিও ফান্ডাল হাইট হচ্ছে আমরা বললাম মেজারিং টেপ দিয়ে আমাকে মেজার করে সেন্টিমিটার বলতে হবে। ব্র্যাক্সটন হিক্স, এটা একটা নরমাল কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস থ্রুআউট প্রেগন্যান্সি থাকতে পারে। এটা নরমাল, যে কিছুক্ষণ তার কন্ট্রাকশন থাকবে, আবার কিছুক্ষণ পর রিল্যাক্সেশন হয়ে যাবে, সফট হয়ে যাবে ইউটেরাস। নাহলে কিছুক্ষণ দেখা যাবে একটা হার্ড ফিলিং হবে, তুমি যখন ইউটেরাস পালপেট করবা দেখবে যে কিছুক্ষণ হার্ড হয়ে থাকবে, আবার কিছুক্ষণ পর দেখা যায় এটা রিল্যাক্স হলে সফট হয়ে যাবে। ফিটাল মুভমেন্ট, সেটা তুমি হাত দিলে ফিটাল মুভমেন্টটা দেখবে যে বেবিটা মুভমেন্ট করছে। পালপেশন অফ ফিটাল পার্টসটাও তুমি হচ্ছে এক্সামিন করে বুঝতে পারবে। ফিটাল হার্ট সাউন্ড, এটা আমি আগেই বলেছি যে এগুলো সবই হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারে আমরা বুঝবো, যা করসপন্ড করছে আমার সেকেন্ড ট্রাইমেস্টারের সাথে। লাস্ট ট্রাইমেস্টার হচ্ছে এখানে আমরা এখানে ইনভেস্টিগেশনের মধ্যে কি করি, যে আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা ইম্পর্টেন্ট। আল্ট্রাসোনোগ্রাফি তো সেম, আমরা জেস্টেশনাল এজ যা আমরা আগে বলেছি যে জেস্টেশনাল এজটা আমরা কিভাবে দেখবো, ওই সেম যে বায়োমেট্রি দেখে। বায়োমেট্রির মধ্যে কি কি, যে বাইপ্যারাটাল ডায়ামিটার, হেড সার্কামফারেন্স, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, পিটা ফিমোরাল লেন্থ। তবে এটা কিন্তু লাস্ট ট্রাইমেস্টারের এই জেস্টেশনাল এজটা লেস অ্যাকুরেট হয়, কারণ এখানে 2 to 3 উইকস ভেরিয়েশন হয়ে যায়। মানে যে ডেটটা আসার কথা তার লাস্ট মিনিস্টার পিরিয়ড থেকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যে ডেটটা আসার কথা দেখা যাবে যে তার থেকে 2 থেকে 3 সপ্তাহ আগেও পেতে পারো, অথবা তার থেকে 2 থেকে 3 সপ্তাহ পরেও পেতে পারো। কেন হচ্ছে এটা, সাধারণত ফিটালের ওয়েটটা দেখে ডেটটা ভ্যারিয়েশন হয়ে যায়। মানে বেবির ওয়েট থেকে দেখা যায় যে নর্মাল ওয়েট থাকে, তাহলে দেখা যায় যে ডেটটা অ্যাকুরেট থাকে, অথবা বেবির ওয়েট যদি বেশি আসে তাহলে দেখা যায় ডেটটা মানে অনেক আগে চলে আসে, ডেটের আগে চলে আসে আল্ট্রাসোনোগ্রাফিতে। আর যদি দেখা যায় বেবির গ্রোথ হয় না, গ্রোথ কম, তখন দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফি ডেটটা দেয় তার যে ডেলিভারি ডেট তার থেকে আর 2 থেকে 3 সপ্তাহ পরে। তার জন্য জেস্টেশনাল এজ ডিটারমিনেশন মোর ইম্পর্টেন্ট ইন ফার্স্ট ট্রাইমেস্টার। আর ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে মোর অ্যাকুরেট জেস্টেশনাল এজ, তখন যা বলবে তাই হচ্ছে তারা একদম ডেলিভারি ডেট সাথে করসপন্ড করবে। সেকেন্ড ট্রাইমেস্টার দেখা যায় 1 to 2 উইকস ভেরিয়েশন করতে পারে, আর লাস্ট ট্রাইমেস্টার তো বললাম যে 3 উইকস এর ভেরিয়েশন হয়ে যেতে পারে। 3 সপ্তাহ আগেও আসতে পারে ডেটটা, 3 সপ্তাহ পরেও আসতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, যে ফ্লুইডের মধ্যে বাচ্চাটা থাকছে সেটাকে আমরা কি বলছি, যে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম খুব ইম্পর্টেন্ট, যে এটা কি কমে যাচ্ছে, অলিগো হচ্ছে, নাকি এটা বেড়ে যাচ্ছে, পলি হচ্ছে। আমরা বলি অলিগোহাইড্রামনিয়াস অথবা পলিহাইড্রামনিয়াস অথবা নরমাল এডিকুয়েট ভলিউম, সেটা আমাদের জানতে হবে। এখন সেটা আমরা পরে চ্যাপ্টার আছে তোমাদের এগুলো ডিটেইলস পড়ানো হবে। নরমাল কত হলে কম বলবো, কত হলে বেশি বলবো, শুধু তোমরা মাথায় রাখো যে এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা কি কি জিনিস দেখতে হবে। একটা হচ্ছে ফিটাল বায়োমেট্রি দেখছি, একটা হচ্ছে আমরা অ্যামনিওটিক ফ্লুইড ভলিউমটা দেখছি। প্লাসেন্টা খুবই ইম্পর্টেন্ট, প্লাসেন্টার গ্রেডিং এবং ম্যাচুরেশন এবং প্লাসেন্টাল পজিশন, এখানে পজিশনটা আসে না, যে এটা গ্রেডিং ম্যাচুরেশন দেখে আমরা বুঝি যে এখন তার কত উইকস প্লাসেন্টাল গ্রেডিং গুলো করতে হবে, সেটা তোমাদের দরকার নাই। শুধু তোমরা দেখবে যে প্লাসেন্টাল গ্রেডিং ম্যাচুরেশন দেখে, এবং প্লাসেন্টাল লোকেশন ভেরি ইম্পর্টেন্ট। আমার এখানে মিসিং হয়ে গেছে, লোকেশনটা লাগবে, যে এটা কি প্লাসেন্টাল লোয়ার সেগমেন্টে না প্লাসেন্টাল আপার সেগমেন্টে। প্লাসেন্টা যদি লোয়ার সেগমেন্টে হয় তখন সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, তখন সেটা আমাদের দেখতে হবে। তখন খুবই ইম্পর্টেন্ট একটা ডায়াগনোসিস, যে প্লাসেন্টা কোথায় আছে। তোমার আল্ট্রাসোনোগ্রাফিতে কোথায় বলেছে, ক্লোজ নিয়ার দা অস না অ্যাওয়ে ফ্রম অস। কমেন্টটা করে প্লাসেন্টা ইজ নিয়ার দা অস, অকুপাই দা অস, এই ধরনের কমেন্ট থাকে, অথবা অ্যাওয়ে ফ্রম দা অস। সেটা খুবই ইম্পর্টেন্ট, যে প্লাসেন্টার লোকেশনটা কোথায়, এবং সেটা কি অ্যান্টেরিয়রলি না পোস্টেরিয়রলি। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, বেশি হচ্ছে লোকেশন, যে সে কি লোয়ার সেগমেন্টে আছে এবং সেটা কি অসটাকে কভার করে আছে নাকি অ্যাওয়ে ফ্রম অস। খুবই ইম্পর্টেন্ট, আমার লোকেশনটা মিস হয়ে গেছে এখানে। এবং গ্রেডিং ম্যাচুরেশন লাগবে আমার উইকসটা বোঝার জন্য। এছাড়া হচ্ছে ফিটাল ওয়েট ভেরি ইম্পর্টেন্ট। এই সময় যে বেবির ওয়েটটা কত সবাই জানতে চায়, যে বেবির ওয়েট কি অ্যাডিকুয়েট নরমাল ওয়েট নাকি বিলো ওয়েট নাকি ওভার ওয়েট হচ্ছে। আমরা নরমাল জানি কি 2.5 কেজি, যেটা একটা টার্ম প্রেগন্যান্সি নরমাল থাকবে, কিন্তু যদি 4 কেজি অ্যাবাভ হয় তখন সেটাকে আমরা বলি বিগ বেবি, যে 4 কেজি বেশি হয়ে যাচ্ছে। অথবা বিলো 2.5 হলে সেটাকে আমরা বলি যে বেবি আইওজিআর হচ্ছে, ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, তার গ্রোথটা কমে যাচ্ছে। তো ফিটাল ওয়েট খুব ইম্পর্টেন্ট। এবং প্রেজেন্টেশনটা কি, যে বাচ্চাটা কি মাথা কেফালিক, যেটা আমরা বলি যে কেফালিক প্রেজেন্টেশন, যে বেবির মাথা সেটা কি কেফালিক প্রেজেন্টেশন নাকি বেবির বাটক ব্রিজ প্রেজেন্টেশন, নাকি বেবি ট্রান্সভার্সলি আছে, যেটাকে আমরা বলি ট্রান্সভার্স লাইন।
প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট মুড অফ ডেলিভারির জন্য। তাহলে আমরা এই সময় আলট্রাসাউন্ড কি বলি, ফার্স্ট হচ্ছে আমরা একটা ফিটাল বায়োমেট্রি দেখতেছি, জেস্টেশনাল এজটা, এমটিক ফ্লুইড যে ভলিউম দেখছি, প্লাসেন্টাল ব্লিডিং ম্যাচুরেশন লোকেশন দেখছি, ফিটাল ওয়েট এবং প্রেজেন্টেশন দেখছি। এই সময় এগুলো খুবই ইম্পর্টেন্ট যে লাস্ট সেমিস্টারে আমরা কি দেখবো। আসলে লাস্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ প্রেগন্যান্সি। এই যে এতক্ষণ ধরে আমি বিভিন্ন ট্রাইমাস্টারের সিম্পটম বললাম, সাইন বললাম, ইনভেস্টিগেশন বললাম, আমার মোটামুটি তোমাদের একটা কনসেপশন হওয়ার কথা। এখন হচ্ছে যে আমি প্রেগন্যান্সির সাথে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসতে পারে, এটা তোমাদের রিটেন কোশ্চেনে থাকতে পারে অথবা বেড কেসে থাকতে পারে। যে কোনো ইটার্ন ফাইব্রয়েড নিয়ে প্রেজেন্ট থাকতে পেশেন্ট আসতে পারে, সিস্টিক ওভারিয়ান টিউমার নিয়ে আসতে পারে, সেটা অনেক সময় দেখা যায় কি মানে এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, ঠিক না? তখন সেটা আমাকে কনফার্ম করতে হবে যে ফিটাল মুভমেন্ট আছে, ফিটাল পার্টস পাচ্ছি কিনা, ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছি কিনা। এই দুটো পেলেই তো আমি বলি প্রেগন্যান্ট। আদারওয়াইজ তো দেখো এনলার্জমেন্ট অ্যাবডোমেন নিয়ে এগুলো আসতে পারে, যে একটা ফাইব্রয়েড নিয়ে আসছে, এটা তো ইউটেরাসের টিউমার, ইউটেরাসটাই গ্রোয়িং হবে, মিডলাইন গ্রোয়িং, এটা খুব কনফিউশন করে ফেলতেছে, মিডলাইন গ্রোয়িং। তখন তুমি ডিফারেন্সিয়েট করবে ফিটাল হার্ট সাউন্ড আর ফিটাল পার্টস পেলে তো বুঝবা যে সে প্রেগন্যান্ট। আর যদি এগুলো না পাও, এনলার্জ একটা ইউটেরাস পাচ্ছ, সেক্ষেত্রে আমরা বলি যে এটা ফাইব্রয়েড কিনা। তারপর যে সিস্টিক ওভারিয়ান টিউমার, কোনো ওভারিয়ান টিউমার থাকতে পারে, অথবা অ্যানসিস্টার টিউবারকুলার পেরিটোনাইটিস থাকতে পারে, অথবা হেমাটোমেট্রা মানে ইউটেরাসের মধ্যে ব্লাড কালেকশন হয়ে জমে আছে, অনেক এনলার্জ হয়ে আছে, একটা এনলার্জমেন্ট নিয়ে আসলো, চট করে তো প্রেগন্যান্সি বলা যাবে না, আমাকে এক্সামিন করতে হবে। দেখা হচ্ছে ডিস্টেন্ট ইউরিনারি ব্লাডার, দেখা যায় সে একদিন প্রস্রাবও হলো না, একদম ব্লাডার ফুলে একদম মনে হচ্ছে তোমার একদম একটা গ্লোবুলার শেপ হয়ে আসছে, অ্যাবডোমেনটা এনলার্জ হয়ে আছে, তাহলে এগুলো হচ্ছে ডিডি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিটার্ন ফাইব্রয়েড, সিস্টিক ওভারিয়ান টিউমার, অ্যানসিস্টার টিউবারকুলার পেরিটোনাইটিস, হেমাটোমেট্রা, ডিস্টেন্ট ইউরিনারি ব্লাডার। খুব কমন একটা টার্ম আমরা বলি সিডোসাইসিস। সিডোসাইসিস এটা কি, এটা একটা ফ্যান্টম স্পোরিয়াস অথবা ফলস প্রেগন্যান্সি, মানে পেশেন্ট তার কাছে মনে হবে সে প্রেগন্যান্ট, তার কাছে ওই ধরনের সাইন সিম্পটম সবই মনে হবে, কিন্তু সে আসলে প্রেগন্যান্সি না। এটা তার একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যে সে মনে হবে যে তার প্রেগন্যান্সি ক্যারি করতেছে, আসলে তার অ্যাবডোমেনে অনেক বেশি চর্বি জমে গেছে, তার দেখা যায় ইন্টেস্টিনাল মুভমেন্টটা অনেক বেশি, সেটাকে সে ফিটাল মুভমেন্ট মনে করছে, তার ব্রেস্ট থেকে একটা সিক্রেশন আসতে পারে, সেখানে সে মনে করে যে না আমার তো এই ধরনের সিম্পটম হচ্ছে, আমি মনে হয় প্রেগন্যান্ট। এটা আসলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। When the woman has the false but firm belief that she is pregnant, although no pregnancy exists, এটা সাধারণত ইনফার্টিলিটি পেশেন্টদের বেশি হয়। যে পেশেন্টরা ইনফার্টাইল পেশেন্ট, দেখা যায় অনেক বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার সবসময় একটা বেবির জন্য একটা আকাঙ্ক্ষা থাকে, তখন দেখা যায় যে পেশেন্টের এই ধরনের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়, তখন সে নিজেকে মনে করে যে সে প্রেগন্যান্সি ক্যারি করছে, কিন্তু কোনো টেস্ট পজিটিভ না, কিছু না, এটা তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। সেই টার্মটাকে বলি সিডোসাইসিস। এটা অবশ্য পরীক্ষা জিজ্ঞেস করে, ডু ইউ নো দ্য সিডোসাইসিস, হোয়াট ইজ দিস, তুমি এটা বুঝো কিনা। ক্লিয়ার? এটা তোমাদের মাথায় রাখতে হবে। লাস্ট আসলে আমরা যে একটা সাইন অফ প্রিভিয়াস চাইল্ড বার্থ, এটা আসলে দেওয়া হচ্ছে কিনা একসাথে একটু বোঝার জন্য, যে একটা পেশেন্ট কখনো প্রেগনেন্ট হয়েছে কিনা, সে কি জীবনে কখনো প্রেগনেন্সি হয়েছে কিনা, সেটা ডাক্তার হিসেবে আমরা কি কি জিনিস দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ, যে তার অ্যাবডোমেন এবং ভ্যাজাইনাল এক্সামিনেশন, ব্রেস্ট চেঞ্জ দেখবো যে সে হ্যাঁ জীবনে একবার হলে সে প্রেগনেন্ট হয়েছে, ফুল টার্ম প্রেগনেন্সি হয়ে সে ডেলিভার হয়েছে বা প্রেগনেন্সি সে ক্যারি করেছে। এখানে আমরা কি কি দেখবো, যে এখানে কিছু কিছু জিনিসের চেঞ্জ। তারপর ব্রেস্ট আমরা দেখি যে ব্রেস্টটা সাধারণত প্রেগন্যান্সির কারণে একটা ফ্ল্যাবিনেস থাকবে, নিপল গুলো প্রমিনেন্ট থাকবে, প্রাইমারি এরিওলার পিগমেন্টেশন স্টিল রিমেইন থাকবে, সো অলসো একটা হোয়াইট স্ট্রায়া থাকবে, ব্রেস্টের চারপাশে কিছু ফাটা ফাটা দাগ মনে হবে, হোয়াইট স্ট্রায়া। তাহলে বোঝা যাবে যে সে জীবনে একবার ওর প্রেগন্যান্সি হয়েছে। কারণ ব্রেস্টের সাইজটাও দেখা যাবে যে নর্মালি প্রেগনেন্টের যারা প্রেগনেন্ট হয়নি তাদের থেকে সাইজটাও বসে বড় থাকবে, এবং একটা ফ্ল্যাবিনেস থাকবে, এবং নিপল গুলো প্রমিনেন্ট থাকবে, এরিওলার গুলো পিগমেন্টেশন থাকবে। অ্যাবডোমিনাল ওয়ালে দেখা যাবে যেখানে ওয়ালটা ল্যাক্স এবং লুজ, স্বাভাবিক। দেখো একটা অ্যাবডোমেনে যখন এনলার্জ হচ্ছে গ্রোয়িং ইন্টারেস্টের জন্য, তার মাসলে একটা প্রেসার পড়ছে, মাসলে প্রেসার পড়ার যখন আবার ডেলিভারিটা হয়ে যায়, কিন্তু সেই যে টান ভাবটা সেটা থাকছে না, সেটা একটা ল্যাক্স এবং লুজ থাকবে। প্রেজেন্স অফ সিলভারি হোয়াইট স্ট্রায়া লিনিয়া অ্যালবা, যে লিনিয়া নাইগ্রা ছিল সেটা অ্যালবাতে কনভার্ট হবে। তারপর যে স্ট্রায়া গুলো সেগুলো একটা মানে গ্লিসেনিং সিলভারি একটা হোয়াইট স্ট্রায়া থাকতে পারে। আর ইউট্রাসে কি থাকবে, ইউট্রাসের ওয়ালটা লেস রিজিড, কন্ট্রোল অফ দ্য ইউট্রাস ইজ ব্রড এন্ড রাউন্ড রাদার দ্যান ওয়াইড। এটা অত ইম্পর্টেন্ট না, মেইন হচ্ছে অ্যাবডোমিনের স্ট্রায়াগুলো ইম্পর্টেন্ট, ব্রেস্টের মানে ফ্ল্যাবি এবং নিপলগুলো এরিওলা প্রমিনেন্ট, ওটা বোঝা যাবে। পেরিনিয়াম কি হবে, পেরিনিয়াম তো তোমার ল্যাক্স হয়ে যাবে, পেরিনিয়ামটা এভিডেন্স অফ ওল্ড স্ক্যারি। যদি ইপিসোটমি দেওয়া লাগে তার ডেলিভারির সময়, তাহলে কি হবে, একটা স্কার পাবো আমরা পেরিনিয়াম রিজনে, এবং পেরিনিয়ামটা ল্যাক্স থাকবে। ইন্টারটাসের গ্যাপিংটাও মোড থাকবে, প্রেজেন্স অফ কারেন্টলি মাইক্রোফর্মিস। এটা হচ্ছে কি, যে ভেজানা ডেলিভারির সময় যে ভেজানাল ওয়ালে কিছু টিয়ার হয়, টিয়ার গুলোই ওল্ড ট্যাক্স হিসেবে থাকে, সেটাকে আমরা বলি কারেন্টলি মাইক্রোফর্মিস। এটা একটা টার্ম বলি, যে ভেজানাল ওয়ালে যে টিয়ার হয় সেগুলো যখন পরবর্তীতে নিজে থেকে অটো হিল হয়ে যায়,
কিছু একটা ট্যাগ লাইক স্ট্রাকচার ফিল হয়, সেই ট্যাগ লাইক স্ট্রাকচার ভ্যাজিনাল ওয়ালে, এটাকে আমরা বলি কারাঙ্কুলি মাইক্রোফর্মিস। আর হচ্ছে ভ্যাজিনাটা রুমি হয়ে যাবে। নর্মালি একটা নন প্রেগনেন্ট যারা ডেলিভার করে নাই, তারা একটা প্রেগনেন্ট লেডি হু ডেলিভার্ড ভ্যাজিনালি অবশ্যই ভ্যাজিনাল টেন্সার থাকবে, এটা একটা রুমি ভ্যাজিনা হয়ে যাবে। সার্ভিক্সে দেখা যায় নর্মালি যে নালিপ্যারাস সার্ভিক্স, মানে যে প্রেগনেন্ট হয় না নালিপ্যারাস, তার ক্ষেত্রে একটা কনিক্যাল শেপ হবে সার্ভিক্সটা। আবার একটা এক্সটার্নাল অসটা একটা রাউন্ডেড পিন পয়েন্ট, একটা রাউন্ডেড এক্সটার্নাল অস পাবো। কিন্তু যে প্যারাস যে ডেলিভার্ড করছে, তার দেখা যাবে যে এক্সটার্নাল অসটা একটা ট্রান্সভার্সলি প্যাচুলাস একটা স্লিট, একটা ট্রান্সভার্সলি স্লিটটা হবে এবং সিলিন্ড্রিক্যাল হবে। এটা খুব ইম্পর্টেন্ট ফর ভাইভা কোয়েশ্চেন, যে একটা নালিপ্যারাস সার্ভিস কেমন দেখা যায়, একটা মাল্টিপ্যারা মানে একটা ডেলিভার প্যারাস সার্ভিস কিভাবে দেখা যায়। তাহলে প্যারাস সার্ভিস হচ্ছে সিলিন্ড্রিক্যাল হবে এবং এক্সটার্নাল অস হচ্ছে ট্রান্সভার্স প্যাচুলাস স্লিট হবে, আর নালিপ্যারাস হচ্ছে কনিক্যাল হবে, একটা রাউন্ডেড এক্সটার্নাল অস থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা কোয়েশ্চেন। ওকে, থ্যাংক ইউ। তোমাদের কোনো কনফিউশন আছে? না ম্যাম। তোমরা বুঝতে পারছো আজকে? জি ম্যাম। ঠিক আছে, নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে সালমা আক্তার শিমা আপার সাথে হবে নেক্সট বৃহস্পতিবার। ওকে, তাহলে আমি ক্লাস শেষ করছি। হ্যাঁ, জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।